অমনি ঘরে ঢুকলো সাইমনের বাবা। হাস্যোজ্জ্বল মুখে বলল, কি নিয়ে কথা হচ্ছে মা ছেলের? স্বামীকে দেখামাত্র আবার আর্তনাদ করলেন স্বামীমা। পায়ে অনেক ব্যথা হচ্ছে গো, কি যে করি। সাইমনের বাবা শাহাদাত হোসেন বললেন, সাইমন, তোমার মায়ের খাবারটা ঘরে দিয়ে যাও, ওকে আমি সামলে নিব। তুমি আর তোমার বউ গিয়ে খেতে বসো। সাইমন সম্মতির সুরে মাথা নেড়ে বেরিয়ে গেল রুম থেকে। ডাইনিং টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার ধরে দাঁড়াতেই রাইসাও পাশে এসে দাঁড়ালো। ভাত বাড়ার জন্য প্লেট টেনে সাইমনকে জিজ্ঞেস করলো, কি অবস্থা তোমার মায়ের? এতক্ষণে মা ছেলের মধ্যকার কথোপকথন সন্তর্পণে লুকিয়ে গেল। সাইমন হতাশার সুরে বলল, মা পা ব্যথায় কাতরাচ্ছে, এর মধ্যেও বাচ্চার কথা মাথা থেকে যাচ্ছে না। আমাকে বলল কোন দিন মরে টরে যাই, নাতি নাতনির মুখ দেখে মরতে পারলে শান্তি পেতাম। রাইসা বিভ্রান্ত নজরে চাইল না চাইতেও প্রশ্নটা করে ফেলল, পা মাসকালে কেউ মরে যায়? তৎক্ষণাৎ সাইমন চোখ রাঙিয়ে তাকাতেই রাইসা থতমত খেয়ে মিনমিনিয়ে বলল, সরি, হয়তো মরে যায়। চিকিৎসা বিজ্ঞানে আজকাল নতুন নতুন কত কিছু আবিষ্কার হচ্ছে, আমি কি আর এত জানি? না জেনে বলে ফেলেছি বলেই মাথা নুয়ে রাখল মেয়েটা। শনিবার দুপুরে অফিস থেকে ফিরে এলো নির্জন। বিকেলে বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাবে। মাইশা তো বেজায় খুশি, সকাল থেকে মায়ের বাড়ি যাওয়ার খুশিতে লাফাচ্ছে। নির্জন যখন রুমে ঢুকলো, মাইশা তখন বারান্দায় গোসল শেষে তোয়ালে মিলছে গুনগুন করে গান গাইতে গাইতে। গোলাপি রঙের একটা শাড়ি পরেছে সে। সদ্য গোসল সেরে বের হওয়ায় এখনও ঠিকঠাক করেনি শাড়িটা। পেটের কাজটা উন্মুক্ত। নির্জনের কানে পৌঁছলো মাইশার গান গাওয়ার শব্দ। সেটা অনুসরণ করেই নিঃশব্দে বারান্দায় এসে ঢুকল সে। মাইশা লক্ষ্য করেনি এদিকে। নির্জন অতটুকু সময়ের মধ্যে মাইশার পা থেকে মাথা পর্যন্ত খুব তীক্ষ্ণ নজরে পরখ করে নিল। অতঃপর এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল মাইশাকে। আকস্মিক চেনা স্পর্শটায় চমকে গেল মাইশা। হতচকিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি আসলেন কখন? নির্জন মাইশার ঘাড়ে মুখ গুজে বলল, মাত্রই আসলাম। এরপর তোমার রোমান্টিক গান শুনে সোজা বারান্দায়। তা কাকে মনে করে রোমান্টিক গান গাওয়া হচ্ছিল? মাইশা ঠোঁট চেপে হেসে বলল, আরে আপনি জানেন না, আমার একটা জামাই আছে, তার ওপর বউ হলো তার অফিস। উনি থাকে নিজের প্রথম বউ নিয়ে ব্যস্ত, আর আমি ওনাকে মিস করে রোমান্টিক গান গাই, মাঝে মাঝে দুঃখের গানও। নির্জন মুখ তুলে চাইল। মসৃণ ভুরুদয় কুঁচকে এলো, সাথে আলগা হলো হাতের বাঁধন। সুযোগ পেতে মাইশা ঘুরল নির্জনের দিকে, ভুরু নাচিয়ে বলল, প্রথম বউকে রেখে এত জলদি চলে এলেন আজ? দুনিয়ায় জেলাস হওয়ার মতো আর কিছু পাও না? আমার অফিস আর ল্যাপটপ নিয়ে জেলাসি তোমার? মাইশা দু হাতে নির্জনের গলা জড়িয়ে ধরে চোখের দিকে তাকিয়ে বলল, জেলাসি তো মেয়ে মানুষ নিয়ে হওয়া উচিত, কিন্তু জামাই আমার ভালো মানুষ, তাই কোন দিকে নজর নেই। আপাতত ল্যাপটপের ওপর জেলাস ফিল করেই কাজ চালাচ্ছি। নির্জন বিপরীতে বলল, দুনিয়ার সব উল্টোপাল্টা কথা তোমার মাথাতেই থাকে। রাইসার শাশুড়ি যদি দুদিন আমাদের বাড়িতে এসে থাকে, নির্ঘাত তোমার কথা শুনে নিজের চুল নিজেই ছিঁড়তে ছিঁড়তে পাবনার পথে রওনা দিবে। মাইশা খানিক চিন্তিত হয়ে বলল, তাহলে আপনি এখনো গেলেন না কেন? আপনি অনেক দিন ধরে আমার সাথে আসছেন, আপনার তো আরও আগে যাওয়ার কথা। নির্জন দ্বিগুণ চিন্তিত হয়ে বলল, কিভাবে যাই? তুমি তো আমাকে ছাড়া থাকতে পারো না। মাইশা মুখ বাঁকিয়ে বলল, কে বলেছে পারবো না? খুব পারবো থাকতে। সত্যি পারবে? মাইশা আত্মবিশ্বাসের সাথে বলল, অবশ্যই, মায়ের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে দিব্যি চলে যাবে আমার। আপনি করুন আপনার ল্যাপটপের সাথে সংসার। নির্জন চসূচক শব্দ করে বলল, আবার? আচমকায় আর্তনাদ করে উঠল মাইশা। ওমা, পেটে খামচি মেরে দিয়েছে, সাদা পান্ডা কোথাকার, আর একটা দেব? মাইশা মুহূর্তের মাঝে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নির্জনকে। কটমট করে বলল, যথেষ্ট হয়েছে, একটু সুযোগ কি দিয়েছি? বারান্দার মধ্যে শুরু হয়ে গেছে। ভাগ্যিস গাছপালা থাকায় আশপাশ থেকে কিছু দেখা যায় না। আপনি যান গিয়ে ফ্রেশ হন। বলে বারান্দা থেকে বেরিয়ে গেল মাইশা। রুমে ঢুকেই ফ্যান অন করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে ব্যস্ত হলো।
নির্জন বারান্দার দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে মাইশাকে দেখছে তার শাড়ি ঠিকঠাক করার প্রচেষ্টা। কুচিটা সামলাতে গিয়ে একটু হিমশিম খেতেই নির্জন বলল, আমি হেল্প করি। মাইশা বিনা কারণেই দাঁত কেলিয়ে বলল, জি না, তার দরকার নেই, আমারটা আমি করতে পারবো, আপনি নিজের কাজ করুন। মাইশা ঘুরে গেল আয়নার দিকে। নির্জন মাইশার অনুমতির তোয়াক্কা করলো না, নিজে থেকে এগিয়ে এসে ঠিকঠাক করে দিল কুঁচি। মাইশা যতবার শাড়ি পরে নির্জন ঠিক ততবার এভাবেই বউকে শাড়ি পরতে সাহায্য করে। সবসময় এই কাজটা করতে করতে এখন পটু হয়ে গিয়েছে। শাড়ি পরানো শেষ করে দম ফেল নির্জন, অতঃপর বলল, শর্ত মনে আছে তো? জি জি মনে আছে, রাতে বাসায় এসে আবার শাড়ি চেঞ্জ করতে যেও না যেন। মাইশা বাধ্যমের মতো মাথা নাড়ল। নির্জন চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। দরজা লাগাতেই মাইশা দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড়িয়ে বলল, এই লোক যে মাঝে মধ্যে কি কি অদ্ভুত আবদার করে বসে। মাইশা বসলো হালকা সাজগোজ করতে। 15 মিনিটের মতো সময় লাগলো। এরপরে নির্জনও বের হলো ওয়াশরুম থেকে, পরনে শুধু কালো রঙের একটা প্যান্ট। ঠিক তখনই মাইশার ফোন বেজে উঠল। নাজনীন বেগম কল দিয়েছেন। মাইশা গিয়ে রিসিভ করলো সেটা। সালাম দিতে নাজমিন বেগম বললেন, কিরে এখন এলি না যে, কতক্ষণ লাগবে তোদের? নির্জন মাইশার কাছে আসতেই মাইশা তার হাতে চিরুনি ধরিয়ে দিল। এরপর কিছু বলতেও হলো না, নির্জন নিজে থেকেই মাইশার লম্বা চুলগুলো আশ্রয় দিতে লাগলো। মাইশা ব্যস্ত রইল কথা বলতে। নির্জন মাইশার পৌঁছাতে বেলা 3:30 বেজে গেল। নাজনীন বেগম খুব আহ্লাদে আপ্যায়ন শুরু করলেন মেয়ে আর মেয়ের জামাইয়ের। মেয়ের জামাই আসবে শুনে ইমরান সাহেবও আজ বাসাতেই ছিলেন। ওরা আসতেই মুহূর্তের মাঝে ওপর থেকে নেমে ড্রয়িং রুমে হাজির হলেন, ব্যস্ত হলেন কথাবার্তায়। এদিকে মাইশা এতক্ষণ খুশি খুশি থাকলেও এখন দুশ্চিন্তায় পড়ে গেছে। কথার মাঝে হুহা করছে কেবল, হৃৎপিণ্ডের দীপ দীপ শব্দটা বেড়ে যাচ্ছে। ভাবছে মা বাবাকে রাইসের কথা বললে ঠিক কী প্রতিক্রিয়া দেবে, মেনে নিবে কিনা। যদিও সাথে নির্জন আছে, এই মানুষটাই মাইশার সবচেয়ে বড় ভরসার স্থল। নির্জন খুব আশ্বাস দিয়ে রেখেছে সে মানিয়ে নেবে দুজনেই। তার ভরসাতেই মাইশা হাজির হয়েছে এখানে, নয়তো কোনোদিনও সাহস করতে পারতো না। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। মাইশা খাবার গিলল বহু কষ্টে। তার অস্থিরতা কমাতে নির্জন ডাইনিং টেবিলের নিচ থেকে মাইশার হাতখানা শক্ত করে ধরে রেখেছিল, তাও মেয়েটার ভয় কমে না। শেষে বিকালবেলায় সব কথা বলার সিদ্ধান্ত নিল নির্জন। ড্রয়িং রুমের সোফায় বসে কথা বলছিলেন তারা। মাইশাই কথা বলছিল মা বাবার সাথে, নির্জন বসেছিল চুপচাপ। মাইশা বারবার আর চোখে তাকাচ্ছে নির্জনের দিকে। নির্জনের কোনো হেলদোল নেই। শেষমেশ ধৈর্যহারা হয়ে চোখের ইশারায় বুঝালো কথাটা বলতে। তৎক্ষণাৎ গলা খাকারি দিল নির্জন। সকলের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলল, মা বাবা আপনাদের একটা কথা বলার ছিল আমার। নাজনীন বেগম প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ বাবা বলো। রাইসার কথা বলতে চাচ্ছিলাম, ও যাওয়ার পর আর খোঁজ নিয়েছিলেন আপনারা? মুহূর্তেই ব্যবধানে মুখশ্রীর ভাবভঙ্গি কঠোর হলো ইমরান সাহেবের। পুরনো ক্ষতে নতুন করে আঘাত পড়ল যেন। কাট উত্তর দিলেন, ওর খোঁজ নিয়ে আমরা কি করব, ও আমাদের জন্য মরে গেছে। নির্জন শান্ত স্বরে বলল, বাবা আপনি এটা রাগের মাথায় বলেছেন, একটু মাথা ঠান্ডা করে ভাবুন, একটু ওর খোঁজ নেওয়া কি দরকার না? ইমরান সাহেবের মেজাজ ক্ষিপ্ত হয়ে গেছে, তবুও মেজামাই বলে গলা উঁচু করে কথা বলতে পারছেন না। যথাসম্ভব চেষ্টা করছেন নিজেকে শান্ত রাখার। বললেন, নির্জন তুমি হঠাৎ রাইসার খোঁজ নিতে বললে কেন? ভালো করেই জানো ওর প্রতি আমার কি মনোভাব। আমি কোনোদিনও যাব না ওর খোঁজ নিতে। ও মরলো কি বাঁচলো তাতে আমার কিছু যায় আসে না। আপনাদেরই সবচেয়ে বেশি যাবে আসবে, যেমন আপনার মেয়ের। জানেন, আপনার রাইসার খোঁজ না নিলেও মাইশা ঠিকই নিয়েছে। ইমরান সাহেবের মাথায় যেন বাস পড়ল। প্রকট নজরে চাইলেন মেয়ের দিকে। মাইশা ঘাবড়ে গিয়ে মাথা নিচু করে ফেললো, আমতা আমতা করে বলল, বাবা আমি আসলে। ইমরান সাহেব ধমকে উঠলেন, তোর এখন পর্যন্ত যোগাযোগ আছে রাইসার সাথে? আমাদের থেকে লুকিয়ে সম্পর্ক রেখেছিস ওর সাথে? যেখানে আমি ওকে মেয়ে হিসেবে মানছি না, সেখানে তুই কিভাবে বোনের এত টান টানিস? মাইশা কাঁদো কাঁদো হয়ে বলল, এভাবে বলো না বাবা, আপু সুখে নেই, অনেক সমস্যা আছে।
কেউ ওর সাপোর্টে নেই, যদিও আমি আর সাপোর্টে না থাকি তাহলে ও ঠিক থাকবে কি করে? ইমরান সাহেব গর্জে উঠলেন, জাহান্নামে যাক ও। আমি বারবার বলছি আমার কিছু যায় আসে না, তাও এগুলো কেন বলছিস আমাকে? তার গর্জনে কেঁপে উঠল মা-মেয়ে। নাজনীন বেগমের মন ইতিমধ্যেই মেয়ের জন্য কাঁদছে। তিনি সবসময় চেয়েছেন মেয়েটা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সুখে থাকুক, কিন্তু মাইশার কান্না এখন অন্য কিছু বলছে। রাইসার কাছে এই মুহূর্তে ছুটে যাওয়ার জন্য নাজনীনের মন আনচান করছে, কিন্তু স্বামীর রাগ দেখে প্রকাশ করছে না নিজের মনোভাব। পরিস্থিতি বেগতিক দেখে নির্জন, বাবা আপনি ঠান্ডা মাথায় আমাদের কথাগুলো শুনুন, এরপর হয়তো সিদ্ধান্ত বদলাতেও পারেন। কোনোদিন নিজের সিদ্ধান্ত থেকে সরব না আমি। আমার সম্মানের কথা না ভেবে স্বেচ্ছায় পালিয়েছে ও। এরপর তো ওই ছেলের সাথে সুখে থাকার কথা, তাহলে সমস্যা হবে কেন? এখন যাই হয়ে যাক, রাইসাকে ওখানেই থাকতে হবে। আমি ওকে আমার বাড়িতে জায়গা দিয়ে এত দূর ওর মুখও দেখতে চাই না। বলে উঠে হনহন করে হাঁটা ধরল। নির্জন গিয়ে মাইশার পাশে দাঁড়ালো, চাপা স্বরে বলল, পরিস্থিতি অনুকূলে নেই, ঠান্ডা মাথায় সব বোঝানোর সময়ও নেই, যা বলার এভাবেই বলতে হবে তোমাকে। নির্জন মাইশার হাতটা চেপে ধরতেই সে সাহস পেল, বাবার গমন পথে তাকিয়ে চেঁচালো, বাবা আমার কথাটা শুনে যাও, ব্যাস একবার আমার কথাটা শোনো। ইমরান সাহেব পেছনে না তাকিয়ে চলে যাচ্ছিলেন। মাইশা ছুটে গিয়ে হাজির হলো বাবার পেছনে। মুখোমুখি হওয়ার সাহস পেল না, বাবার পিছু দাঁড়িয়েই কান্না ভেজা স্বরে বলল, আপু জানে তুমি কখনো আপুকে মেনে নিবে না। আপু এর জন্য কোনোদিন তোমার সামনে আসেনি, হাজার সমস্যায় পড়েও আসেনি, শুধু নিজের ভুলের জন্য মাফ চেয়েছে তোমার কাছে আর কিছু আশা করে না ও সুখে নেই মা। বাবা মানিয়ে নেয়ার অনেক চেষ্টাগুলো দিন কাটালো অনেকগুলো, কিন্তু এখন সব কঠিন হয়ে গেছে। কারণ কান্নার তোপে ফোপাতে লাগলো মাইশা। বোনের জন্য বাবার সামনে কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছে, তাতে ইমরান সাহেবের মায়া হচ্ছে না। তবে সে থামলো শেষোক্ত কথাটা শুনে। তার পুরো দুনিয়া থমকে গেল যখন মাইশা বলল, আপু কখনো মা হতে পারবে না, এটা জানার পর আপু শাশুড়ি ওকে কোনোদিন মানবে না। সিঁড়ির গোড়ায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন ইমরান, মাথার ওপর বাস পড়ছে যেন। মেয়ের শেষ কথাখানা হজম করতে কষ্ট হচ্ছে। মাইশা সুযোগ পেয়ে পেছন থেকে ছুটে বাবার সামনে এলো, লম্বা শ্বাস নিয়ে বলল, বাবা আমি জানি আপু একটা ভুল করেছে, মানুষ মাত্রই তো ভুল, তুমি তো ছোটবেলা থেকে শিখিয়েছ কেউ ভুল করে যদি অনুতপ্ত হয় তাহলে তাকে মাফ করে দেওয়া উচিত। মন থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে তুমি কেন এত পাষাণ হচ্ছ? আপু তো নিজের ভুল বুঝতে পেরেছে, এবার কি আপুকে ক্ষমা করা যায় না? ইমরান মুখ ফিরিয়ে নিলেন মেয়ের থেকে, থমথমে স্বরে বললেন, আমি মাফ করলে কি সব সমাধান হবে? সমাধানের বিষয়ে পরে ভাবি, মাফটা করে দাও অন্তত। বাবা আমি ছোটবেলা থেকে তোমার কাছে যা চেয়েছি সব দিয়েছ আমায়, কখনোই কোনো আবদার অপূর্ণ রাখনি। আজকে আরেকটা জিনিস চাচ্ছি, আপুর ভুল ক্ষমা করে ওকে নিয়ে আসো, আমারই আবদার ফিরিয়ে দিও না। ইমরান খুব কঠোর হলেন এবেলায়, বললেন, তোমারই অন্যায় আবদার মানা আমার পক্ষে সম্ভব নয়। মাইশা কান্না এখনো থামছেই না, অশ্রুকণা নেমে এসেছে গাল বেয়ে। শুধুমাত্র বোনের জন্য এত আকুতি মিনতি করেও বাবার মন গলাতে না পারার ব্যর্থতায় অস্থির। বলল, বাবা তুমি ভালো করেই জানো এটা কোনো অন্যায় আবদার না, তোমার মেয়ে কষ্টে থাকলে কি তোমার একটুও খারাপ লাগবে না বলো? ইমরান সাহেব বুকে পাথর চেপে জবাব দিয়ে দিলেন, না, ও যেদিন এই বাড়ি থেকে গিয়েছে সেদিন থেকে ওকে নিজের মেয়ে মানা বাদ দিয়ে দিয়েছি। এরপর ও কিভাবে আছে তাতে আমার কিছুই যায় আসে না। বলেই হনহনি উপরে চলে গেল। মাইশা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। এরপর আর বাবাকে কিছু বলার মতো শব্দ বা সাহস কোনোটাই পেল না। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো নির্জন, নরম সুরে ডাকলো, মাইশা। মাইশা ঘুরে তাকালো নির্জনের দিকে, কাঁদো কাঁদো হয়ে বলল, নির্জন। বাবা তো মানল না। নির্জন হাত বাড়িয়ে স্পর্শ করল মাইশার অশ্রুসিক্ত দুই কপল। সম্মুখে উপস্থিত শাশুড়ির পরোয়া না করেই সযত্নে মুছে দিল সেটা, অতঃপর বলল, হয়েছে, কান্না থামা এবার। বাবার মাথা এখন গরম আছে,
হঠাৎ রাইসার কথা ওঠায় খেপে গেছেন, এজন্য মানতে চাচ্ছেন না। একটু সময় দাও, মাথা ঠান্ডা হয়ে গেলে দেখবে ঠিক নিজে থেকে রাইসার খবর নেবে। এতক্ষণে নাজনীনও অঝরে কেঁদেছেন, তবে একদম নিঃশব্দে। বাবা মেয়ের তর্কের মাঝে দাঁড়িয়েছিলেন এক কোণে। নির্জন মাইশাকে কথাগুলো বলতেই তিনি নিজেও খানিক সান্ত্বনা পেলেন। এগিয়ে এলেন দুজনের দিকে, জিভে ঠোঁট ভিজিয়ে বললেন, নির্জন ঠিক বলেছে মাইশা, তোর বাবার মাথা ঠান্ডা হলে উনি মেনে নিবে। আমরা না হয় মাথা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় দেই। তোরা তোদের রুমে যা, আমি বুঝিয়ে বলবো তোর বাবাকে। সম্মতির সুরে মাথা নাড়ল মাইশা, পরপর পা বাড়ালো নিজের রুমের দিকে। নির্জনও গেল পিছু পিছু। দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন নাজনীন। উপরে তাকিয়ে বিড়বিড়িয়ে বললেন, আমার এক মেয়েকে পুরো সুখের মুডে রেখেছ, আর অন্য মেয়ের জীবনটা সম্পূর্ণ অভিশপ্ত বানিয়ে রেখেছ। এ তোমার কেমন খেলা আল্লাহ। ইমরান সাহেব দরজা ভিড়িয়ে রেখেছেন। নাজনীন দরজা ঠেলে আস্তে ধীরে প্রবেশ করলেন ঘরে। দেখলেন ইমরান খাটের এক কোণে চুপচাপ বসে আছে, গভীর ভাবনায় মগ্ন তিনি। নাজনীন এসে বসলেন তার পাশে, কাঁধে হাত রেখে অত্যাধিক নরম সুরে বললেন, মেয়ের ওপর এখনও রেগে আছো? ইমরান কাঠখোট্টা জবাব দিলেন, যাকে মেয়ে বলেই মানি না তার ওপর রেগে থাকবো কেন? নাজনীন স্মিত হেসে বললেন, এটা স্রেফ তোমার মুখের কথা। মনে মনে ঠিকই মেয়েকে নিয়ে টেনশন করছো। এত বছর সংসার করে তোমাকে এতটুকুই যদি না চিনলাম, তো আর কি করলাম বলো তো? ইমরান তাকালেন নাজনীনের দিকে। বউ ঠান্ডা মাথায় বুঝল ভদ্রলোক কঠোরতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, এখনও শক্ত করে রেখেছেন চোখ মুখ। বললেন, একটু বেশি ভেবে নিয়েছো তুমি। আমি রাইসাকে নিয়ে এক ফোঁটাও চিন্তা করছি না। নাজনীন প্রত্যুত্তরে বললেন, রাইসার ওপর এত কিসের রাগ তোমার? মানসিও একটা ভুল করেছে, আমাদের মান সম্মানের কথা চিন্তা করেনি, কিন্তু ওর ভুলের জন্য আমরা কি কোনোদিনও চেয়েছি ও কষ্টে থাকুক? সবসময় প্রার্থনা করেছি ও যেখানে থাকুক সুখে থাকুক। মেয়ের খারাপ তো কোনোদিনও চাইনি, তাই না? যেখানে মেয়েটা এত বড় ঝামেলায় থাকা অবস্থায় আমরা কি করে ওকে একা ছেড়ে দেই? মাসের কথা শুনে তো বুঝলাম শ্বশুরবাড়ি ভালো না, চল শক্ত করে জবাব দিলেন। ও নিজে বেছে নিয়েছে জীবন, আমরা তো ভালো জায়গাতেই বিয়ে দিতে চাচ্ছিলাম, ও নিজে গিয়ে কুয়েই পড়েছে, এখন আফসোস করলেও লাভ নেই। আল্লাহ ওদের জোড়া লিখেনি, তাই ওদের বিয়েটা হয়নি। নির্জনের জোড়া মাইশার সাথে ছিল, বিয়েটাও মাইশার সাথে হয়েছে। এ নিয়ে তর্ক বিতর্কের কিছু দেখি না রাইসার বাবা। রাইসার জায়গায় মাইশা বিয়ের পিড়িতে বসেছিল, তোমার সম্মান বাঁচিয়েছিল। ওই ঘটনায় যদি রাইসার ওপর কারো সবচেয়ে বেশি রাগ হওয়া উচিত, সেটা মাইশা, কারণ ওর জন্য মাইশাকে কোনোরূপ মানসিক প্রস্তুতি ছাড়া হুট করে বিয়েটা করতে হয়েছে। কিন্তু মাইশা মেনে নিয়েছে বোনকে, মানবেই তো। আমরা কি বিয়ে দিয়ে ওর কোনো ক্ষতি করেছি? বরঞ্চ যার কাছে বিয়ে দিয়েছি সে ওকে সুখে রেখেছে, পড়াশুনো করাচ্ছে, সব দিক থেকে ভালো আছে বলে অভিযোগ করার সুযোগ মাইশার কাছে নেই। সেটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছি। নির্জন মাইশা একসাথে সুখে আছে, বর্তমানে ওরা নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে, কেউ অতীত ধরে বসে নেই। তো আমরা কেন অতীত ধরে বসে থাকবো? ধরে নিলে হয় নির্জনের বিয়েটা মাইশার সাথে হচ্ছিল, ব্যাস ঝামেলা শেষ। আমরা অতীতে মেয়ের করা একটা ভুল ধরে বসে আছি বলেই নিজেরাও কষ্ট পাচ্ছি, মেয়েরাও কষ্ট পাচ্ছে। কিন্তু ভাষা হারালেন ইমরান। কিন্তু কি? তুমি শুনতে পাওনি মাইশার কথা? রাইসা মা হতে পারবে না, এমন কথা শুনলে শুধু লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও শ্বশুরবাড়ির মানুষ কাহিনী শুরু করে। আর আমরা দোষ চাপাচ্ছি মেয়ের ঘাড়ে, প্রেম করে বিয়ে করেছে বলে। ঠান্ডা মাথায় ভেবে বলো তো, এই বিপদটা যে ঘটল তাতেও কি রাইসার দোষ? ইমরান কিয়ৎক্ষণ চুপ থেকে ডানে বামে মাথা নাড়ালেন, মানতে বাধ্য হলেন না। নাজনীন, আমার নিজের মাথাতে আকাশ ভেঙে পড়েছে। কথাটা শুনে আমি কি বলবো, কি করব বুঝে উঠতে পারছি না। তাহলে ভাবো রাইসার কি অবস্থা হয়েছে। যখনও খবরটা শুনেছে ওর মাথা কি ঠিক ছিল? নির্ঘাত তুফান বয়ে গেছে আমার মেয়ের ওপর দিয়ে। এত সব শুনে আমি কিভাবে মুখ ফিরিয়ে রাখি? মা তো আমি, পেটে ধরেছি, কত কষ্ট সয়ে এই দুনিয়ায় এসেছে, লালন পালন করে বড় করেছি, আগলে রেখেছি। এখন মেয়ে কষ্ট সইবে, তা আমি কি করে বসে বসে দেখব?
আমারও তো কষ্ট হয়, কতগুলো দিন ধরে মেয়েটার মুখটা আমি দেখি না। বলতে বলতে গলা ধরে এলো ভদ্রমহিলার, কান্না চেপে রাখলেন বহু কষ্টে। লাগাতার মা মেয়ের আবেগপ্রবণ কথাবার্তায় শেষমেশ গলতে বাধ্য হলেন ইমরান। হতাশ গলায় বললেন, কেন যে মেয়েটা এত বড় ভুল করলো? ভুল ধরে কি আমরা বসে থাকব আর ও সারা জীবন ভুলের প্রায়শ্চিত্ত করতে থাকবে? এতটাও কঠোর হয়েও না, মাইশা তো বলে গেল শোনোনি। মন থেকে অনুতপ্ত হয়ে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আমরা তো নগণ্য মানুষ, তার ওপর বাবা মা। মেয়ে ভুল করেছে, এতদিনে যথেষ্ট শাস্তি পেয়েছে বলে অনুতপ্ত হয়েছে। একটা খুঁত থাকার বাহানায় স্বামী শ্বশুরবাড়ির মানুষজনকে ফেলে দিতে পারে, আমরা মা বাবা হয়ে সেটা করতে পারি না। মেয়ে আমার যাবে কই বলো, একটু নরম হও, মাফ করে দাও রাইসাকে। ইমরান সাহেব জবাব দিলেন না, ডুবে গেলেন ভাবনায়। নাজনীন ঘাবড়ালো এই ভেবে ইমরান না আবার মত বদল করে ফেলেন, তাই পুনরায় ব্যস্ত হলেন বোঝাতে, দেখো ভাগ্যের ওপর আমাদের কারো হাত নেই, সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ হয়তো মাইশার ভাগ্যেই নির্জনকে রেখেছিল, এই কথাটা মেনে নাও। ভাগ্যের বিপরীতে গিয়ে আমরা কিছুই করতে পারবো না। রাইসার অসময়ে পালিয়ে যাওয়াটা হয়তো বাহানা মাত্র, নির্জন মাইশাকে মিলিয়ে দেওয়ার বাহানা। ইমরান তাকালেন নাজনীনের দিকে। তখনই নাজনীন লক্ষ্য করলেন ভদ্রলোকের চোখ হালকা ভেজা। মেয়ের জন্য খারাপ লাগাটা মুখে প্রকাশ করতে পারছেন না, কেবল বললেন, তোমরা মা মেয়ে দেখছি উঠে পড়ে লেগেছ আমার পেছনে। এতদিনে তুমিও নিশ্চয়ই মেয়েকে খুব মনে করেছ। নাজনীন দীর্ঘশ্বাস ফেলে বললেন, করেছি, খুব মনে পড়েছে মেয়েটাকে, কিন্তু সাহস করে তোমাকে বলতে পারিনি, তুমি ওর ওপর খুব রেগেছিলে তাই। এখন কি চাচ্ছ তুমি? তুমি মুখ ফিরিয়ে রাখলেও আমি মেয়ের থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবো না। ও কষ্টে আসছে শুনেও না শোনার ভান করে থাকতে পারবো না। মেয়ে আমার যথেষ্ট প্রায়শ্চিত্ত করেছে নিজের পাপের, এবার ওকে ফিরিয়ে আনো। ইমরান সাহেব চোখ বুঝলেন, গাল ফুলিয়ে লম্বা এক শ্বাস ফেললেন, অবশেষে বললেন, ঠিক আছে, রাইসাকে ফিরিয়ে আনবো আমরা। নাজনীন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। ভেবেছিলেন শেষ পর্যন্ত বিফল হতে হবে তাকে, কিন্তু সফল হলেন। আনন্দে অশ্রু ঝরালেন খানিক, উৎফুল্ল হয়ে বললেন, রাইসার খবর তো নির্জন আর মাইশাই জানে। এখন তোরা রুমে আছে, তুমি গিয়ে নিচে বসো, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। বলেই চলে গেলেন তিনি। নির্জন বসে রয়েছে মাইশার বিছানায়। মাইশাও তার কাছে নির্জনের বুকে মাথা রেখে এক নাগারে ফোপাতে ফোপাতে এখন চুপ হয়ে গিয়েছে। ভেবেছে বাবা আর মানবেই না, খালি হাতে ফিরতে হবে তাদেরকে। অন্যদিকে নির্জন সান্ত্বনা দিয়েই যাচ্ছে মাইশাকে, শোনো, আজকে যদি না মানে তাহলে মাথা ঠান্ডা হওয়ার পর আমরা আবার আসবো। 2 দিন পর চেষ্টা করেই যাব বাবাকে মানানোর। নির্জন, আপনি কত সুন্দর, আমাকে বোঝেন, সব পুরুষ আপনার মতো হয় না কেন? নির্জন খানিক চিন্তায় পড়ল, বলল, সেটা আমি কি করে বলবো? ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। আচমকা কাঠের দরজায় ঠক ঠক শব্দ শুনে উঠে বসল মাইশা। যথেষ্ট দূরত্বে গিয়ে বসল দুজনে। বাইরে থেকে শব্দ ভেসে এলো, মাইশা শুনছিস? মাইশা চোখ মুছতে মুছতে বলল, ভেতরে এসো মা। নাজনীন বেগম দরজা ঠেলে ভেতরে এলেন, চোখে মুখে খুশির ছটা। ভরকালো নির্জন মাইশা উভয়ই। বিস্ময়ের মাত্রা সামলানোর আগেই তিনি বললেন, নিচে আয়, তোর বাবা মেনে নিয়েছে সব কিছু। বলে আবার ছুটতে ছুটতে চলে গেলেন নিচে। মাইশা হতভম্ব হয়ে চেয়ে রইল দরজার দিকে। নির্জন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে মাইশাকে জিজ্ঞেস করলো, কি হলো, চলো নিচে যাই। মাইশা চোখ পিটপিট করে বলল, বাবা মেনে নিয়েছে? কিভাবে? নির্জন মুচকি এসে বলল, তোমার মা বলেছে তাই মেনে নিয়েছে। এটাকে বলে বউদের ক্ষমতা। স্ত্রী বুঝালে স্বামী বুঝতে বাধ্য, আঙ্গুলের ইশারায় নাচালে স্বামী নাচতে বাধ্য। যেমন তুমি যা বলো আমি তাই শুনি। মাইশা খুশিতে সব কান্নাকাটি ভুলে বসেছে। কটমট করে বলল, আমি আপনাকে আঙ্গুলের ইশারায় নাচাই? কত বড় মিথ্যে কথা। নির্জন অবাক হওয়ার ভান করে বলল, আশ্চর্য, অস্বীকার করছো তুমি? মিথ্যা অপবাদ তো অস্বীকার করবই, দাঁড়ান, বাসায় যাই আজ, এরপর আপনার হচ্ছে। বলে বিছানা থেকে একটা বালিশ তুলে ছুঁড়ে মারল নির্জনের দিকে। এরপর বিছানা থেকে নেমে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। নির্জন সঠিক সময় ধরে ফেলেছে বালিশটা। মাইশা বের হওয়ার পর সেটাকে রেখে দিল বিছানায়। বিড়বিড়িয়ে বলল, কে বলবে এই মেয়ে একটু আগেই কেঁদে আমার শার্ট ভেজা ছিল। ইমরান সাহেব সোফায় বসে অপেক্ষা করছেন।
সবার আগে উপর থেকে নেমে এলেন নাজনীন। এরপর একে একে মাইশা, নির্জন সকলে দখল করে নিল এক একটা সোফা। ইমরান একবার নাজনীনের দিকে তাকে নজর ঘুরালেন মেয়ের দিকে, জিজ্ঞেস করলেন রাইসা কেমন আছে। মাইশা এক পলক নির্জনের দিকে তাকে বলল, ভালো নেই বাবা, আপুর হাজবেন্ড তা আছেই একটা, আর শাশুড়ির কথা কি আর বলবো, ওকে বাসায় নিয়ে আসতে পারবে। মাইশা খুশিতে লাফিয়ে উঠল, প্রায় বলল পারবো, কালই নিয়ে আসি। ইমরানের আগে জবাব দিল নির্জন, কাল আনবে কিভাবে, শোনোনি 2 দিন ধরে কি চলছে, ও শাশুড়ি পা ভাঙার ভং ধরে বিছানায় শুয়ে আছে, তোমার মনে হয় এই অবস্থায় রাইসাকে আসতে দিবে। মাইশা মিয়ে গেল, আসলেই তো, এখন কি করি, কদিন অপেক্ষা করো, ওর শাশুড়িকে বেশি বেশি লেবু পানি খাওয়াতে বলো, ভং ধরার ভূত নামক মাথা থেকে, এরপর নিয়ে এসো রাইসাকে। কথার সাথে নির্জনের নির্লিপ্ত ভাবভঙ্গিতে হাসি চাপতে পারল না। মাইশা বলল, আচ্ছা তাই করব। ইমরান ও নাজনীন খুব জোর করলেন নির্জন মাইশাকে রাতে থেকে যাওয়ার জন্য, কিন্তু সকালবেলায় নির্জনের অফিস আছে বিধায় সে রাজি হতে পারল না। বুঝিয়ে বলল পরবর্তীতে এক সময় এসে থাকবে, আজকে প্রয়োজন ছিল বলে কাজটাজ ফেলে ছুটে আসা। অগত্যা হার মারলেন ইমরান ও নাজনীন। তবে রাতে না খাইয়ে ছাড়লেন না। খাওয়া দাওয়ার পর রাত্রি 10টার পরে বাড়ির পথে রওনা দিলেন নির্জন, মাইশা। মাইশার মন মেজাজ বেশ ফুরফুরে। গাড়িতে বসে জানালার কাঁচ দিয়ে বাইরে তাকে ভাবছে বাসার কথাই। নির্জন প্রশ্ন করলো, কি ভাবছে এত? মাইশা মনোযোগ সরিয়ে তাকালো নির্জনের দিকে, উত্তর দিল, ভাবছি বাসার কথা, যেদিন আপুকে নিয়ে যাব মা বাবা অনেক খুশি হবে নিশ্চয়ই, নাকি আপুর অবস্থা দেখে মন খারাপ হবে। নির্জন চিন্তিত ভঙ্গিমায় বলল, একটু তো মন খারাপ করবেই, আমি নিজেই তোকে প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমার মা বাবা তো এতগুলো দিন পর দেখবে, পরিবর্তনটা এক দেখাতেই চোখে পড়বে। বুঝতে পেরেছি। আর একটা জিনিসও ভাবছি আমি, আপুর বাসায় কি চলছে। আচ্ছা, আপুর শাশুড়ি যদি জানতে পারে মা বাবা সব মেনে নিয়েছে তো কি করবেন উনি? নির্জন উত্তরে বলে, কি জানি, হয়তো যৌতুক দাবি করে বসতে পারেন। রাইসার শাশুড়িকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। আমার তো মনে হচ্ছে পা ভাঙার ভন ধরে যে বিছানায় ধরেছে এটা ওনার একটা নাটক। আমারও তো তাই মনে হচ্ছে। মাঝে মধ্যে ভেবে পাই না এদেরকে কেউ নাটক সিনেমায় কাজ করার সুযোগ দেয় না কেন। নির্জন হেসে ফেলল মাইশার কথা শুনে, বলল, তুমি চাইলে আমরা গিয়ে কথা বলতে পারি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগাযোগ করে বলবো ভালো এক অভিনেত্রী আছে আমাদের সংগ্রহে। মাইশা আতকে উঠে বলল, এ কাজ ভুলেও করতে যাবেন না, পরে আপুকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রেখে দেবে। সারা রাস্তায় এভাবে গল্প করতে করতে বাড়িতে চলে এলো দুজনে। ঘড়িতে তখন সময় 11টা বাজতে কিছুক্ষণ বাকি। দরজা খুলে নাজিয়া বললেন, এতক্ষণে আসার সময় হলো তোদের? মাইশা ভেতরে ঢুকলো প্রথমে, তার পিছু পিছু নির্জন। নাজিয়া দরজা লাগাতে নির্জন বলল, মা বাবা ছাড়তে চাচ্ছিল না আমাদের, রাতে থাকতেও বলেছিল, কাল অফিস আছে বলে চলে এসেছি। তোমাকে তো ফোন করে বললাম আমরা খেয়ে আসবো, তোমরা খাওনি এখনো? নাজিয়া মাথা নেড়ে বললেন, না, খেয়ে নিয়েছি আমরা, তোদের আসার অপেক্ষাতেই বসেছিলাম। ও। নির্জন ও মাইশা এসে বসলো সোফায়। তোফায়েল আগে থেকেই সেখানে বসে বসে টিভি দেখছিলেন। ছেলেকে দেখে অফ করলেন সেটা। ছেলেকে অকারণে খোঁচাখুচি করার অভ্যাস তোফায়েলের বেশ আগে থেকে। আজকেও নিশ্চিত স্রোতের বিপরীতে যাবেন না বলা বাহুল্য। নির্জন প্রস্তুত হয়ে বসল। তৎক্ষণাৎ তোফায়েল গলা খেকারি দিয়ে বললেন, তোমার না হয় অফিসে কাজ ছিল বলে চলে এসেছো, কিন্তু মাইশা মেয়েটা এতদিন পর মায়ের বাড়ি গেল, ওকে একটু মা বাবার সাথে সময় তো কাটাতে দিবে নাকি? মাইশা থাকতো 2 দিন মা বাবার কাছে, নয়তো বলবে শ্বশুরবাড়ির মানুষ একটু শান্তিতে মায়ের বাড়ি থাকতেও দেয় না। এহেন কথাবার্তায় তবদা লেগে গেল মাইশা। বউকের মতো বলল, আমি কখন এমন অভিযোগ করলাম? নির্জন সোফার উপরাংশে মাথা হেলিয়ে চোখ বুঝল। এই অবস্থাতেই বাবার কথা শুনে কুঁচকে এলো কপাল। নাজিয়া ঠোঁট চেপে হাসছেন ছেলের প্রতিক্রিয়ায়। নির্জন কিছু সময় ভেবে শান্ত হয়ে বলল, বাবা, অনেকদিন গ্রামে যাওয়া হয় না, আমিও ভাবছি মাইশা আর মাকে নিয়ে গ্রামে নানুবাড়ি থেকে ঘুরে আসবো, তুমি এখান থেকে অফিস সামলে নিও কেমন? নাজিয়ার হাসি বাড়ল, আহ্লাদে গদগদ ভাব দেখে বলে, হ্যাঁ বাবা, অনেকদিন যাই না বাবার বাড়ি, এবার গেলে বেশ কয়েকদিন থাকবো। কিন্তু এবার মাইশা তাদের কথার মর্মার্থ ধরতে পারল পরিষ্কার।
বাবা ছেলের বউকে বাপের বাড়ি পাঠাতে চাইছে, তো ছেলে মাকেই বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। হিসাব সমানে সমান, কোনো গণ্ডগোল নেই। এই সোজা সরল হিসাবটা হজম হলো না তোফায়েলের। রেগে মেগে অটমট করে বললেন, তুমি তোমার মাকে কেন গ্রামে পাঠাতে চাইছো? আর গেলেও আমাকে রেখে তোমরা কেন যাবে? অফিস তুমি সামলাবে, আমি আর তোমার মা যাব। নির্জন চোখ খুলে সোজা হয়ে বসলো, তাকালো সোজা বাবার দিকে, জিজ্ঞেস করলো, এতক্ষণ বসে বসে কি এই প্ল্যানই করছিলে নাকি? এখনো করিনি, ভাবছিলাম শুধু গেলে তোকে রেখেই যাব। তবে হ্যাঁ, মাইশাকে নিয়ে যাব আমাদের সাথে। বউ শাশুড়ি মুখ চাওয়াচাই করলো একে অপরের, অতপর তাকালো বাবা ছেলের দিকে। তোফায়েল ও নির্জন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন দুটো বিড়াল এক্ষুনি খামসাখামসি করতে লেগে পড়বে। প্রথমে নির্জন চোখ সরালো, না পেরে বলল, মাইশার পিছনে লেগেছ কেন? গেলে তুমি আর মা যাও, মাইশা থাকুক। পুরো বাড়ি খালি থাকবে নাকি? আরে বাবা, তোমার বউকে গ্রামের বাড়ি গিয়েছে নাকি? তাই ভাবলাম ঘুরিয়ে আনি, কিন্তু মনে হচ্ছে তো না তোমার যেতে দেওয়ার ইচ্ছে আছে। ঠিকই ধরেছ, যেতে হলে তোমরা দুজনে যাও, আমরা দুজন পরে কখনো যাব। বাপ ছেলের তর্কাতর্কি থামাতে নাজিয়া মাইশার দিকে ইশারা করলেন, বুঝালেন নির্জনের কথায় সায় দিতে। মাইশার সঙ্গে সঙ্গে বলল, জি বাবা, আপনারাই যান, আমরা পরে কখনো যাব। নির্জনে বলল, শুনেছ মাইশার সিদ্ধান্ত, এবার তোমার যাওয়ার বন্দোবস্ত করো, আমরা থাকি। বলেই উঠে হননি হাঁটা ধরল। এরপরেই নাজিয়া মাইশাকে বলল, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দাও, জার্নি করে এসেছ, ক্লান্ত নিশ্চয়ই। মাইশা সম্মতি সুরে মাথা নাড়ল, উঠে ধীরে সুস্থে হেঁটে চলে গেল নিজের রুমে। তোফায়েলও উঠে দাঁড়ালেন সোফা ছেড়ে, পরনের শার্টখানা টান টান করে বললেন, চলো তাহলে আমরাও ঘুমাতে যাই। নাজিয়া চোখ রাঙিয়ে তাকালেন তার দিকে, বললেন, এই তুমি ছেলের সাথে এমন খোঁচাখুচি করো কেন বলো তো? জানো মাইশা ওই বাসায় থাকলে নির্জনের না খাওয়া ঘুম সব শিখে ওঠে। তারপর তুমি ওর কানের সামনে বারবার এগুলোই বলো। তোফায়েল গর্বের সহিত বুক ফুলিয়ে জবাব দিল, শান্তি লাগে। শান্তি লাগে এটা ভাবতেই ছেলে আমার বাপের মতো হয়েছে, মানে একদম বউ পাগল। আই এম এ প্রাউড অফ ইউ মাই সান। নাজিয়া ভুরু উস্তিয়ে বললেন, বউ পাগল? হ্যাঁ অবশ্যই, বাবার মান-ইজ্জত রক্ষা করেছে ছেলে। কথাটা বলে তোফায়েল নাজিয়ার দিকে ভালো মতো তাকাতে খেয়াল করলেন। ভদ্রমহিলা কেমন খিটখিটে নজরে চেয়ে আছেন। খানিক দমে গেলেন তিনি, কাশি দিয়ে বললেন, অমনভাবে আমার দিকে তাকে কি প্রমাণ করতে চাচ্ছ? আমি বউ পাগল নই? নাজিয়া নজর সরিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ভাগ্যিস ছেলে আমার বাপের মতো বক বক পার্টির সদস্য হয়নি, নয়তো মাথায় যে 2-3টে চুল দেখা যাচ্ছে সেগুলো আর থাকতো না। ভালো কথা মনে করিয়েছ, তোমাকে পাকা চুলও কিন্তু বেশ সুন্দর লাগে। উফ! নাজিয়া বিরক্ত হলেন চূড়ান্ত, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। সূচক শব্দ করে চলে গেলেন সেখান থেকে। বউ প্রশংসায় পাত্তা দিল না বলে তোফায়েল হতাশ হলেন। মনমরা হয়ে বললেন, আজকাল দুনিয়ায় ভালো মানুষের দাম নেই। মাইশা রুমে ঢুকে দেখল নির্জন ওয়াশরুমে ঢুকেছে। জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে বের হবে নিশ্চিত। মাইশা সুযোগে বিছানায় গিয়ে দুপা তুলে বসলো। ফোনটা নিয়ে প্রথমে কল করলো রাইসাকে। রাইসা নিজের রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন। সাইমন মায়ের রুমে আছে, তাই মাইশার কল আসায় কোনো সমস্যা হলো না। নির্দ্বিধায় রিসিভ করতে পারলো রাইসা। জিজ্ঞেস করলো, কিরে এত রাতে কি মনে করে? মাইশা খুশি খুশি হয়ে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আপু। রাইসা কৌতূহলী শুধালো, কি সারপ্রাইজ? মাইশা হ্যালি করলো। প্রথমে রাইসাকে ঘোরালো কিছুক্ষণ, এরপর বলল, আমি আর নির্জন আজ আমাদের বাসায় গিয়েছিলাম, আর আমরা বাবাকে বলে দিয়েছি তোমার কথা। রাইসা চমকে উঠল। আমার কথা বলে দিয়েছিস মানে? মানে তোমার লাইফে যা যা চলছে সব বলেছি মা বাবাকে। তোমার হাজব্যান্ড কেমন, শ্বশুরবাড়ির মানুষ কেমন, সব জানিয়েছে ওনাদের। আর তুমি যে বাবার কাছে মাফ চেয়েছ এটা বলেছি। রাইসা হতাশ শ্বাস ফেলে বলল, লাভ হয়নি নিশ্চয়ই। বাবা তো খুব একরক্ষা মানুষ, আমি যা করেছি তাতে অনেক রেগে আছে আমার উপর। মাফ করেছে কি আমাকে? তোকেও বকাঝকা করেছে তাই না? মাইশা মৃদু হেসে বলল, তাই একটু করেছে, কিন্তু তোমার জন্য এই বকাগুলো হজম করে নিয়েছি আমি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে শেষ পর্যন্ত মানতে পেরেছি বাবাকে। রাইসা হতভম্ব হলো এক দফায়। আকস্মিক চমকটায় বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। প্রথমে মনে হলো হয়তো কোনো স্বপ্ন দেখছে,
পর মুহূর্তেই বাস্তবতার উপলব্ধি হতেই কম্পিত স্বরে বলল, বাবা মেনে নিয়েছে, মাফ করেছে আমাকে? হ্যাঁ বাবা হ্যাঁ, বিশ্বাস হয় না আমাকে? কোন মা বাবা মেয়ের বিপদে মেয়েকে দূরে ঠেলে দিবে বলো? বাবা একরোখা হতে পারে, তবে খারাপ না। তোমার ব্যাপারে সব কিছু শুনে অবশেষে গলেছে, আমাকে বলেছে যত দ্রুত সম্ভব তত দ্রুত তোমাকে বাসায় নিয়ে যেতে। মা বাবার থেকে ক্ষমা পেয়েছে ভেবে যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল রাইসা, সেটা উবে গেল মাইশার শেষ কথায়। রীতিমতো ঘাবড়ে উঠে গিয়ে বলল, কি বলছিস? আমি যাব ওই বাসায়? এত বড় অন্যায় করার পর মা বাবার মুখোমুখি হওয়ার সাহস হবে আমার? মানুষ মাত্রই ভুল আপু, তুমি ভুল করেছ, এটা সবাই মানে। এখন সবাই এটা মেনেও নিয়েছে। তুমি নিজের ভুলের জন্য অনুতপ্ত, এবার কেন মানবে না বলো? যেখানে মা বাবা মাফ করে দিয়েছে সেখানে তুমি কেন ওদের মুখোমুখি হবে না জানো? মা পাগল হয়ে আছে তোমাকে দেখার জন্য। আচমকা নিজের অজান্তে কেঁদে ফেল রাইসা। চোখের কার্নিশে ধরা দিল অশ্রুবিন্দু। করুণ সুরে বলল, আমি ভুল নয়, অনেক বড় অন্যায় করেছি মা বাবার সাথে। এত কিছুর পরও দিন শেষে ওরাই আমার দুঃখে কাঁদছে, কষ্ট পাচ্ছে। আর আমি কি করলাম? ওদেরকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম, এজন্যই এমন দিনগুলো দেখা লাগলো। রাইসার কান্না ভেজা কণ্ঠ শুনে মাইশার হাসি হাসি মুখটাতেও অন্ধকার নামলো। ঠোঁটের হাসি নিভে গেল, মুখ বেজার করে বলল, আর কতদিন নিজেকে এমন দোষারোপ করতে থাকবে আপু? এবার থামো, অনেক হয়েছে। মা বাবা মেনে নিয়েছে না, দেখবে এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার জীবনটা আমি নিজ হাতে ধ্বংস করেছি মাইশা, এরপর আর ঠিক হওয়ার কোনো কিছু নেই। তুই তো সবসময় আমার সঙ্গী হয়ে রইলি, এখন বস, মা বাবার ভরসার হাতটাও আমার মাথার উপর থাকুক। সবাই তোমার সাপোর্টে আছে আপু, এবার ঠিকঠাক না হয়ে যাবে কই? আশ্চর্য, তুমি এভাবে কাঁদছো কেন? এখন তো খুশি হওয়ার কথা। মা বাবা তোমার অন্যায় মাফ করে আবারও বুকে জড়িয়ে নিতে চেয়েছে, এটা খুশির সংবাদ নয়। কেঁদো না প্লিজ, তোমার কান্না শুনলে আমার মন খারাপ হয়ে যায়। অবশ্যই এটা খুশির খবর, এজন্যই তো কাঁদছি, খুশিতে কাঁদছি, অনুতপ্ততায় কাঁদছি, নিজের করা অন্যায়ের জন্য অনুতাপে পুড়ে কাঁদছি। যথেষ্ট হয়েছে, এবার কান্নাকাটি বন্ধ করো। শোনো, আর একটা জরুরি কথা আছে আমার। ধমকের সুরে কথাখানা বলল মাইশা। রাইসা কান্না থামিয়ে হাসলো খানিক, এরপর বলল, হ্যাঁ শুনি তোর জরুরি কথা। নির্জন বলেছে তোমার শাশুড়ি ভং ধরে বসে আছে, ওনাকে বেশি বেশি লেবু পানি খাওয়াতে, তাহলে সুস্থ হয়ে যাবে। আর জানি তো উনি যত দ্রুত সুস্থ হবেন আমরা তত দ্রুতই যেতে পারবো বাবার বাড়ি। মাইশার অসম্পূর্ণ কথাটা শেষ করে হেসে ফেলল রাইসা। বোনের সাথে কথা বলে বুকের ওপর থেকে যেন অত্যাধিক ভারী কোনো পাথর নেমে গেল তার। বেশ কিছুক্ষণ কথা বলে কল কাটল। সাইমনের অপেক্ষা না করে রুমের লাইট অফ করে একাই ঘুমাতে চলে এলো রাইসা। বালিশে মাথা এলিয়ে চোখ বুঝল। আজ বেশ শান্তি শান্তি লাগছে অন্তরটা, মাথাটাও বেশ হালকা লাগছে, মনে হচ্ছে কোনো ভারী বোঝা নেমে গেছে। লম্বা করে প্রশান্তির এক শ্বাস ফেল রাইসা, ভেবে নিল আজ ঘুম হবে খুব শান্তির, দুশ্চিন্তা মুক্ত। পরবর্তী কয়েকদিন বাবার বাড়ি যাবে যাবে করে বেশ খুশিতে দিন কাটল রাইসার। ক্যালেন্ডারে দাগ কেটে কেটে দিন গুলতে লাগলো। কতদিনে শামীমা সুস্থ হবে। এখন তিনি হাঁটতে পারেন, নিজে নিজে উঠে বাথরুমও যান, তবে রুমের বাইরে বের হন না কম। বেশিরভাগ সময় খাটেই থাকেন। দিনে শান্তভাবে থাকলেও রাতে ছেলে আসলে হঠাৎ ব্যথাটা বেড়ে যায়। দিনটা ছিল বুধবার, সেদিনে গতানুগতিক ঘটনাটাই ঘটল। সাইমন ফ্রেশ হয়ে চা খেয়ে মায়ের রুমে ঢুকেছিল। শাহাদাত সাহেব তখন বাসায় নেই, কোনো এক কাজে বাড়ির বাইরে বেরিয়েছেন। ছেলেকে একা রুমে পেয়ে শামীমার সুযোগ কাজে লাগালেন। আবারও পড়লেন বিয়ের আলাপ। রাইসা নিজের রুমে ছিল। বেডসাইডের টেবিলটায় সাইমনের ফোন রাখা, সেটায় হঠাৎ কল আসলো। রাইসা ফোনের কাছে যেতে যেতে আবার কেটেও গেল। অতঃপর রাইসা ফোনটা দেওয়ার জন্য শাশুড়ির রুমে গেল, কিন্তু ভেতরে প্রবেশ করার অবস্থা তার রইল না। দরজার কাছে রইল শামীমার কথা শুনে, মেয়ে ভীষণ ভালো বুঝলি, তোর এই বন্ধা বউকে কতদিন আর বাড়িতে রাখবি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত একে, তবুও তুই দয়ামায়া করে জায়গা দিয়ে রেখেছিস। তোকে আবার বিয়ে করালো, এভাবে বাসার এক কোণে জায়গা দিয়ে রাখতে পারবো, সমস্যা নেই আমার পাটা ঠিক হলেই
এবার বিয়ের কথাবার্তা বলবো। এই মেয়ে চোপা লাড়ালি ঠাস করে একটা বসাবো। বাচ্চা জন্ম দিতে না পারলে কিসের বড় বড় কথা বলার সাহস হয় ওই মেয়ের। রাইসা কোনোদিনও রাজি হবে না। সাইমনের কথার জবাবে শামীমা খেকিয়ে উঠলেন। কেন হবে না? একটা সংসারে কি বাচ্চা কাচ্চার দরকার নেই? ওই মেয়ের তো সেই ক্ষমতা নেই, তাহলে ওর সিদ্ধান্তের অপেক্ষা কেন করব আমরা? সাইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, শুরুতে তো আমার মুখের ওপর কথা বলার সাহস পেত না, এরপর বোন আর বোনের জামাইকে পেল নিজের সাপোর্টে। তারপর থেকে ওর কথা আর সাহস দুটোই বেড়ে গেছে। তবে আগে যেমন কথায় কথায় এক একটা আবদার করে বসতো, এখন সেটা ছুটে গেছে। শামীমা থতমত স্বরে বললেন, আমি অত কিছু জানি না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। রাইসাকে বলে দিস ওর কাছে দুইটা অপশন আছে, হয়তো বাচ্চার জন্য তোর দ্বিতীয় বিয়ে মেনে নিবে, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক তখনই রাইসার হাতে থাকা সাইমনের ফোনটা বেজে উঠল পুনরায়। মাসেলের দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। রাইসা ঠায় দাঁড়িয়ে সেথায়, চোখের পাতাও নড়নচড়ন নেই, শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সাইমনের দিকে। হঠাৎ উল্টো ঘুরে হনহনিয়ে চলে গেল নিজেদের রুমে। শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সাইমনের দিকে, হঠাৎ উল্টো ঘুরে হনহনিয়ে চলে গেল নিজেদের রুমে। সাইমন বলল, শুনে ফেলেছে বোধ হয়। শামীমা প্রলম্বিত শ্বাস নিয়ে বললেন, ভালোই হয়েছে, কষ্ট করে সাজিয়ে গুছিয়ে বলার ঝামেলা নেই, নিজে থেকে সব শুনে নিয়েছে। আচ্ছা, আমি গিয়ে দেখি আবার নতুন কোনো ঝড় তুফান শুরু করে কিনা। রাইসের রুমে এসে ফোনটা ছুঁড়ে ফেলল বিছানার ওপর। হাতে পায়ে কাফন ধরেছে তার, ধারালো আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে হৃৎপিণ্ড। নিঃশব্দে জল গড়াচ্ছে চোখ থেকে। কথাগুলো বিশ্বাস করতে বেগ পেতে হলো রাইসার। ততক্ষণে সাইমন রুমে এসে ঢুকেছে। রাইসা একটা কথা বলল না সাইমনকে, এক পলক তাকেই মুখটা ঘুরিয়ে ফেলল তীব্র ঘৃণায়। সাইমন প্রস্তুতি নিয়ে ফেলল সব ফয়সলা করার। গলা পরিষ্কার করে শুরু করলো, তুমি আমাদের কথা শুনেছ? রাইসা পায়ে পায়ে হেঁটে জানালার কাছে পৌঁছেছে, দুহাত বুকের কাছে গুজে এক নজরে চেয়ে আছে বাইরের দিকে। সাইমনের দিকে তার মনোযোগ নেই, অহেতুক প্রশ্নের উত্তর দেওয়ারও ইচ্ছে নেই। প্রশ্ন ছুড়ল পাল্টা, তোমার মা জানলো কিভাবে? আমি বলিনি মাকে, আর মা কিভাবে জেনেছে সেটাও বলেনি আমাকে। আমি বলেছিলাম না তোমার মা সময় অসময়ে আমাদের ঘরে আড়ি পেতে কথা শুনে, আজ বিশ্বাস হলো সেই কথা? রাইসার গলার স্বর কঠিন, অধিক শোকে পাথর হয়ে গেছে মেয়েটা। সইতে সইতে সহ্যের শেষ সীমা পার করে এসেছে। কাঁদতে কাঁদতে শুকিয়ে ফেলেছে চোখের পানি। স্রেফ অপরিসীম ধৈর্য শক্তির বলে এখনো দাঁড়িয়ে জবাব দিতে পারছে সাইমনকে। সাইমন দ্বিমত পোষণ করলো, এর মধ্যে আড়ি পাতার কথা কোত্থেকে এলো? যেভাবেই হোক মা কথাটা জানতে পেরেছে। এরপর জিজ্ঞেস করেছে আমাকে, আমি মিথ্যে কথা বলতে পারিনি, এটা তো সত্যি তুমি কোনোদিন মা হতে পারবে না, ডক্টররাই বলে দিয়েছে। রাইসা ঢোক গিলে হজম করলো কথাগুলো। পরপর বাঁকা চোখে চাইল সাইমনের দিকে, বলল, তোমার মা আমাকে বন্ধা আখ্যা দিয়ে নয়, যা নয় তাই বলে যাচ্ছে। তুমিও তার সাপোর্টে আছো, তাহলে ওদিন মিথ্যে সান্ত্বনা দেওয়ার নাটক কেন করলে? মিথ্যা সান্ত্বনা কই দিলাম? তুমি ওই দিন খবরটা শুনে একদম ভেঙে পড়েছিলে। আমার দায়িত্ব ছিল তোমাকে বোঝানো, সেটাই করেছি আমি। তুমি তো আমাকে সন্দেহ করতেও ছাড়লে না, টেস্টও করালে, কিন্তু শেষমেশ কী হলো বলো তো? রাইসা তাচ্ছিল্য ভরে হাসলো, জবাব দিল, ওহ, তাহলে ওই দিন মিষ্টি কথাগুলো খুশির জন্য ছিল? তুমি খুব খুশি হয়েছিলে কারণ খুঁটটা তোমার নয় আমার ছিল, তাই তো? আজ কোনো এক অজ্ঞাত কারণে সাইমন রাইসার চোখে চোখ মেলাতে পারছে না, নজর ফেরাচ্ছে এদিক সেদিক, নির্দিষ্ট গন্তব্যহীন, ঠিক তাদের সম্পর্কটার মতোই। ব্যাপারটা খুশি হওয়ার মতো ছিল না রাইসা। মা যে এমন প্রতিক্রিয়া দেবে তা আমার জানাই ছিল। জানা ছিল তোমার, তারপরও তুমি আমাকে বলেছিলে তুমি সবটা ম্যানেজ করে নিবে, তুমি তোমার মাকে বুঝাবে, অথচ এখন মন ঘুরিয়ে ফেলছ। অবশ্য যে মানুষ ওয়াদা করেই ভেঙে ফেলে তার মুখের কথাতে কী বা বিশ্বাস করব? আমি মাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, উনি না বুঝলে আমার আর কি করার আছে? কি করার আছে মানে? দ্বিতীয় বিয়েই কি একমাত্র সমাধান? বাচ্চা তো অ্যাডাপ্টও করা যায়। সাইমন জবাব দিল, দত্তক নেওয়া বাচ্চা আর নিজের বাচ্চার মধ্যে পার্থক্য আছে রাইসা। যখন তোর বেবি নেওয়ার শখ হয়েছিল তখন তো খুব জ্ঞান দিয়েছিলে আমাকে,
এখন আমার বেলায় তোমার সব কথা উল্টে যাচ্ছে কেন? রাইসা বিস্মিত হলো, আলগা হয়ে এলো ঠোঁট জোড়া। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি আমার সাথে এই ব্যাপারটায় জোড়া দিচ্ছ? আমি শখ করে একটা বাচ্চা চেয়েছিলাম, আল্লাহ আমার সেই শখটা পূরণ করেনি, আর তুমি এটাকে বাহানা বানাচ্ছ দ্বিতীয় বিয়ের। সাইমন কাট উত্তর দিল, বাচ্চার শখ শুধু তোমার একারই হতে পারে, আমার হতে পারে না। রাইসার চোখ জোরে ভিজে উঠল, তবে সাইমনের সামনে কান্না করবে না বলে বহু কষ্টে সামলালো নিজেকে। বলল, বাচ্চার শখ, সমস্যাটা আমার বলে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্বিতীয় বিয়ে করবে স্রেফ বাচ্চার বাহানায়। এই ওয়াদা করেছিলে বিয়ের আগে। মেজাজ বিগড়ে গেল সাইমনের। ক্ষিপ্ত স্বরে বলল, পুরনো কথা টেনে আনবে না রাইসা, বিরক্ত হয়ে গেছি আমি তোমার এই আলাপে। বিয়ের আগে এই বলেছ সেটা করবে, এই কথা কতদিন ভালো লাগে? আমি তো শুনতে শুনতে তিক্ত হয়ে যাই, তুমি বলতে বলতে হও না। ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আমার কথা দিয়ে বিরক্ত হও, এজন্য কথা বলাই কমিয়ে দিয়েছি। প্রয়োজন ছাড়া একটা শব্দ ব্যয় করলে তোমার যা কথা শুনি তাই ছেড়ে দিয়েছি বলা। কোনো কিছু আবদার করা তো ভুলেছি বহু আগেই। সব দিক থেকে তোমার মন মতো হওয়ার চেষ্টা করেও দিন শেষে তুমি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিচ্ছ। সবভাবে ভালোবাসার প্রমাণ আমি দিলাম, কিন্তু তোমার বেলায় তুমি ব্যর্থ। রাইসা এক নাগারে কথাগুলো বলে থামলো, শ্বাস নিল খানিক। সাইমন রাগান্বিত নজরে চেয়ে আছে রাইসার দিকে, প্রস্তুতি নিচ্ছে আবারও কথা শোনানোর। তার এই সুযোগ আসার আগেই রাইসা মুখ খুলে বলল, এই ব্যাপারটা আমার আগেই বোঝা উচিত ছিল। অবশ্য তোমার উপর থেকে আমার বিশ্বাস সেদিনই উঠে গেছে যেদিন শুনেছি আমাকে ফিয়াদের বাড়িতে রেখে এই বাড়িতে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। তখন তো ব্যাস এভাবেই রাজি হয়ে গিয়েছিলে, কোনো বাহানা ছিল না তোমার কাছে। আর এখন তো যথোপযুক্ত কারণ আছে আমাকে ছেড়ে দেবার। তার উপর কি আমার ভাবা উচিত যে তুমি আমার সঙ্গে থাকবে? এজন্যই আজকে তোমাদের কথা শুনে আমি একটু অবাক হইনি, কারণ জানি এটাই হওয়ার ছিল। সাইমন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মেনেই তো নিয়েছো তাহলে? মা চাচ্ছে মায়ের পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে। তুমি যদি যেতে না চাও আমি দুজনকে সমান ভরণ পোষণ দেব। আকস্মিক উচ্চ শব্দে হেসে উঠল রাইসা। তার হাসিটা বিদঘুটে ঠেকলো সাইমনের। ঘাবড়ালো খানিক, খুঁজে পেল না এই হাসির কারণ। তার আতঙ্ক কাটাতেই রাইসা হাসি থেমে বলল, হাসালে খুব, ভরণ পোষণ দেবে? তোমার কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে স্বামীর সংসারে আসে শুধু 3 বেলা খাওয়ার জন্য? বাপের বাড়িতে কি ওকে না খাইয়ে রাখে? মেয়েরা আসে সুখে শান্তিতে থাকতে, স্বামী থেকে একটু সম্মান ভালোবাসা পেতে। তুমি এতদিনে দিয়েছোটা কি আমাকে, আর এখন দিন শেষে এসে সতীনের সংসার উপহার দিচ্ছ? সাইমন বিরক্ত হয়ে বলল, এসব শুনতে আসিনি আমি শুধু তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করতে এসেছি। আই থিঙ্ক মানিয়ে নেওয়াটাই তোমার জন্য বেটার। রাইসা তীক্ষ্ণ স্বরে বলল, ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না, যথেষ্ট হয়েছে। গত 8 মাসে যথেষ্ট মানিয়ে চলেছি আমি। এই সংসার টিকে রাখার চেষ্টা যতটুকু আমি করেছি এর এক ফোঁটাও তুমি করনি। একপাক্ষিক চেষ্টায় টানতে টানতে এত দূর এনেছি সংসার। একটা কথা জানো তো, অপরপক্ষ থেকে এফোর্ট না দিলে একপাক্ষিক চেষ্টায় কিছু হয় না। ঠিক কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করার মতো। আমরা যত বড় সংখ্যাই নিই না কেন, সেটাকে শূন্য দিয়ে গুণ করলে ফলাফল সবসময় শূন্যই থাকে। সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। একজনের প্রচেষ্টা শূন্য হলে বিপরীত দিকের মানুষটা যতই চেষ্টা করুক সম্পর্কের শেষ পরিণতি শূন্যই হবে। তো কি চাচ্ছ তুমি? তুমি কি চাচ্ছ? বাচ্চার জন্য আর একটা বিয়ে করবে? সাইমন সময় নিল উত্তর দিতে। প্রলম্বিত শ্বাস নিয়ে মস্তিষ্কে ঝড় তুলে সিদ্ধান্ত নিল। অবশেষে বলল, হ্যাঁ, তোমার অপূর্ণতাকে নিজের অপূর্ণতা ধরে বসে থাকার মানে নেই। মায়ের কথাই সঠিক, আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিলাম, এবার তোমার পালা। রাইসা চোখ বুঝল, পিছিয়ে গেল কয়েক কদম। ভিজে ঠোঁট ভিজিয়ে ভারী করে দম ফেলল ফটাফট। শুকনো ঢোক গিলল, সাথে নিজের কান্নাগুলো গিলে নিল। ভেবে নিল এখন থেকে আর সাইমনের সামনে কোনো দুর্বলতা প্রকাশ করবে না। শক্ত থাকতে হবে, শক্ত না হলে লড়াই করে আগানো যাবে না। আজ এই মুহূর্ত থেকে তাদের পথ আলাদা হলো। নিজেকে সামলাতে বেশ বেগ পেতে হলো রাইসার, তবে সামলে নিল। সাইমনের সামনে চোখের জল ঝরার সুযোগ দিল না। যথেষ্ট গুরুভাব স্বরে বলল, এতদিনে তোমার সব কথা মেনে নিয়েছি,
মানিয়ে নিয়েছি এই সংসারে। তোমার আমার সম্পর্ক টিকে রাখার জন্য করা আমার হাজার প্রচেষ্টা ব্যর্থ হলো শুধু আমার অপূর্ণতায়। আমি মা হতে পারবো না বলে সাইমন আমি সব কিছু মেনে নিব, তবে সতীনের সংসার নয়, হোক সেটা এক বাচ্চার জন্য। দ্বিতীয় বিয়ে করার আগে আমাকে ডিভোর্স দেবে তুমি। আমাদের সম্পর্ক শেষ পরিণতি এটাই। আজকে থেকে তোমার আর আমার পথ আলাদা। সাইমন হতভম্ব হয়ে গেল রাইসার সরাসরি জবাবটায়। সোয়াল ঝেলে পড়লো, খানিক চেঁচিয়ে বলল, রাইসা তুমি চেঁচিও না, তুমি যা বলার বলেছো আমি প্রতিবাদ করিনি, আর এখন আমি বলেছি তো উঁচি আওয়াজ করছো কেন? আমি সতীনের সংসার করব না। তুমি আমার সাথে কি করনি বলো তো? বিয়ের পর কয়টা আবদার পূরণ করেছো? আমি কিছু বললেই গায়ে হাত তুলেছো, অবহেলা অত্যাচার কিছুই বাদ রাখনি। আমি তাও চেষ্টা করেছি সংসার করে যাওয়ার। এটাকে ঠিক কি বলে? ভালোবাসার পরীক্ষা? তোমাকে ভালোবেসে সব কিছু সয়ে সংসার করে যাওয়াটা ভালোবাসার পরীক্ষায় ছিল। আর যখন তোমার সময় এলো তুমি আমার হাত ছেড়ে দিলে। আবার আশা করো সতীনের সংসার করব। অসম্ভব। আমি সংসার টিকানোর অনেক চেষ্টা করেছি, এরপর আর আমার আফসোস থাকবে না। দ্বিতীয় বিয়ে করার আগে ডিভোর্সের ব্যবস্থা করো তুমি। সাইমন বিস্মিত নজরে চেয়ে রইল রাইসার দিকে। রাইসার এমন প্রতিবাদী রূপ হঠাৎ হঠাৎ দেখা যায়, যা দেখে যাওয়াই সাইমনের কাজ। নরম কোমল রাইসার এহেন কঠোর রূপ দেখে তব্দে লেগে গেছে সাইমনের। ধাতস্থ হতে সময় লাগলো। অতঃপর বলল, তুমি শিওর ডিভোর্স চাচ্ছ তুমি? রাইসা উত্তর দিল, হ্যাঁ, ভেবে নাও। আবার ভেবে নিয়েছি। সতীনের সংসার করার থেকে একাকী গোটা জীবন কাটিয়ে দেয়া হাজার গুণে ভালো। ঠিক আছে, ডিভোর্স দিব আমি তোমাকে। ঘড়ির কাঁটায় সময় রাত্রি 11টা। পথে ঘাটে কৃত্রিম আলোর রাজত্ব। একে একে বন্ধ হচ্ছে দোকানপাট, বাতাসে বইছে মৃদুমন্দ। বাইরের আবহাওয়া বাদ দিয়ে রুমে এসি ছেড়ে বসে আছে নির্জন। জানালা বারান্দা সব বন্ধ করে পর্দা টেনে দিয়েছে। দরজা ভিড়িয়ে রেখেছে যেন মাইশা আসলে কেবল নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। মোটামুটি সব কিছু গুছিয়ে বিছানার ল্যাপটপ নিয়ে বসেছিল নির্জন। কাটায় 11টা বাজতে আস্তে করে দরজার নব ঘুরিয়ে পা টিপে টিপে ভেতরে ঢুকলো মাইশা। নির্জন ল্যাপটপ থেকে মনোযোগ না সরালেও ঠিকই টের পেল মাইশার অস্তিত্ব। বলল, অমন চোরের মতো ঘরে ঢুকছো কেন? কোন মতলবে? মাইশা তৎক্ষণাৎ দিরিম করে দরজাটা বন্ধ করে কোমরে দুহাত গুজে দাঁড়ালো। কটমট করে বলল, আমাকে দেখে চোর মনে হচ্ছে? তোমার কথা তো বলিনি, তোমার ঘরে ঢোকার স্টাইলের কথা বলেছি। এটা কোনো কথা হলো? আপনার বলা উচিত ছিল তুমি আমার মন চোর, অথচ আপনি একটা রোমান্টিক ডায়লগও ঠিকঠাক দিতে পারেন না। মাইশার উপস্থিতিতে কোনো কাজ করা নির্জনের পক্ষে সম্ভব হয় না, তাই দ্রুত কাজটা শেষ করে দম নিল নির্জন। মাইশা নির্জনের কথার জবাব না দিয়ে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে চলে এলো বিছানার কাছে। নির্জনের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করে বেড সাইডের টেবিলে রাখতে রাখতে বলল, প্রথম বউকে কোলে নিয়ে ভালো সময় কেটেছে আশা করি, এবার একটু এই বউকে সময় দিন। বলতে বলতে আধ শোয়া হলো নির্জনের গায়ের ওপর। সম্পূর্ণ ভর ছেড়ে দিল। নির্জন দু হাতে মাইশার কোমর আঁকড়ে ধরে কাছে টানল। নাকের পৃষ্ঠে নাক ঘষতে ঘষতে বলল, আজকে মনে হচ্ছে রোমান্টিক মুডে আছে। ব্যাপার কি? নিচে বসো, কোনো ড্রামার রোমান্টিক এপিসোড দেখে এলে বুঝি। এত জিজ্ঞাসাবাদ কিসের? রোমান্টিক মুডে থাকলেও আপনার সমস্যা নাকি? তাদের প্রেমময় মুহূর্তটাকে বেরসিকের ন্যায় বেজে উঠল ফোনটা। নিস্তব্ধ ঘোর লাগা সময়টাতে আওয়াজটা একটু বেশি জোরালো মনে হলো যেন। ধরপড়িয়ে উঠে বসলো মাইশা। বলল, এই রাতের বেলা অসময়ে কে ফোন করলো? নির্জন মাইশার হাত ধরে বলল, রিসিভ করা লাগবে না, ফোন সাইলেন্ট করে আমার কাছে আসো। নির্জন, জাস্ট 2 মিনিট, কোনো ইম্পর্টেন্ট কলও হতে পারে। নির্জন চোখ শব্দ করে উঠে বসলো। মাইশা হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে বলল, রাইসাপু কল করেছে, আল্লাহ জানে আবার কোন ভেজাল লাগলো। রাইসা কল করেছে, দ্রুত রিসিভ করো, দেখো শাশুড়ি আবার নতুন কি কাহিনী করেছে। মাইশা মাথা নেড়ে রিসিভ করলো কলটা। বলল, আপু কি অবস্থা, কেমন আছো? মাইশা। অপর পাশ থেকে রাইসার কান্নার শব্দ পেয়ে ঘাবড়ে গেল মাইশা। আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, আপু কি হয়েছে, কাঁদছো কেন? রাইসা ইতিমধ্যে সাইমনের সাথে ভালো মতো তর্কাতর্কি করে এসেছে। শামিমার রুমের দরজা বন্ধ, শুয়ে পড়েছেন বোধহয়। শাহাদাত সাহেব আবার গতকাল ভোরে রওনা দেবেন। ঘর নীরব হয়ে যেতে রাইসা সিদ্ধান্ত জানিয়ে দিল সে আর সাইমনের সাথে এক ঘরে থাকবে না।
এক বিছানায় থাকা তার পক্ষে আর সম্ভব হবে না। তাই চলে এসেছে গেস্ট রুমে। আসার আগে বলে এসেছে যত দ্রুত সম্ভব কোনো ডিভোর্স লয়ারের সাথে কথা বলতে। রাইসার থেকে কোনো জবাব না পেয়ে মাইশা পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো বলো আপু, কি হয়েছে? ভাইয়া কিছু বলেছে? রাইসা থেমে থেমে বলল, ও বাচ্চার জন্য আরেকটা বিয়ে করবে, তাই আমি ডিভোর্স চেয়েছি। চোয়াল ঝুলে পড়ল মাইশার, প্রকাণ্ড হয়ে গেল মুখখানা। কথাটা হজম করতে লাগলো সময় কিছুটা। নির্জন হতাশ শ্বাস ফেলে হাত মাইশার কাঁধে রাখলো, বলল, এটাই হট ছিল, আমরা তো জানতাম তাই না, বোঝাও একটু ওকে। অজানা কারণে মাইশার হৃৎপিণ্ড ধুকপুক করছে। রাইসাকে সান্ত্বনা দেবে কি নিজেই কোনো কিছু বলার ভাষা হারিয়ে বসেছে। এত চেষ্টার পরও যে রাইসা নিজের সংসারটা মনমতো সাজাতে পারল না, এটাই সবচেয়ে হতাশার কথা। রাইসার সব প্রচেষ্টা বিফলে যাচ্ছে, এটাই মেনে নিতে পারছে না মাইশা। শেষে ডিভোর্স পর্যন্ত গড়ালো তাদের সম্পর্কটা। বেশ কিছুক্ষণ মৌনতা পালন করে মুখ খুলল মাইশা, এত কিছু কখন কিভাবে হলো বলো? রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছুক্ষণ আগেই সাইমনের মা জানতে পেরেছে আমি কখনো মা হতে পারবো না। এরপর বন্ধা অলক্ষী কত কিছু বলে যাচ্ছে, বউ খুঁজে নিয়েছে। আর সাইমন কি বলেছে জানিস? ওনাকে বাচ্চার জন্য আর একটা বিয়ে করবে, বিয়ে করলেও আমার ভরণ পোষণ দেবে। তাই আমি বলে দিয়েছি ভরণ পোষণের দরকার নেই, দ্বিতীয় বিয়ে করতে হলে আমাকে ডিভোর্স দাও। সেও রাজি হয়ে গেছে। মাইশা হতভম্ব হয়ে বলল, একবার বলতেই রাজি হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দেবে? হ্যাঁ, ও তো কবে থেকেই চাচ্ছে আমাকে ছাড়তে, আর সে তো আমার জোরে সংসারটা এখনো চলছে। কত কিছু হয়ে যায় প্রতিদিন, তাও কখনো ডিভোর্সের চিন্তা করিনি, নিজের ওপর ডিভোর্সি ট্যাগ লাগাতে চাইনি। ভেবেছিলাম সব শখ আহ্লাদ ত্যাগ করে হলেও সংসারটা গুছিয়ে নেব, কিন্তু সব মানিয়ে নিল। সতীনের সংসার কি মানা যায় বল? ভাবতে ওর প্রতি ঘৃণায় গা গুলিয়ে আসছে। প্রেম করার সময় কত বড় বড় কথা বলেছিল, এখন সব ওয়াদা ফুস হয়ে গেছে। জাহান্নামে যাক ও, এখন ওর প্রতি ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতি আসছে না আমার। ছাড়াছাড়ি হয়ে গেলেও আমার কোনো দুঃখ লাগবে না, কষ্টটা তো লাগে নিজের ভুলের জন্য। একটা ভুলের জন্য নিজের পুরো জীবনটা বরবাদ করে দিলাম। মাইশা বিপরীতে বললে, এভাবে বলো না আপু, ভাগ্যে যা ছিল তা হয়েছে। তুমি কি জানতে ভাইয়া দিন শেষে এমন হয়ে যাবে? নিজের অজান্তে ভুল করেছো, এই নিয়ে আফসোস করে করে কতগুলো দিন পার করলে। এবার অন্তত একটু শক্ত হও, মুখ ফিরিয়ে নাও ওদের থেকে। রাইসা চোখের পানি মুছে বলল, আমিও তাই ভেবেছি। ডিভোর্সের কথা মাত্র উঠেছে, ডিভোর্স পেপার রেডি হতেও তো কিছু সময় লাগবে নাকি? এর মধ্যেই এই মা ছেলেকে একটা শিক্ষা দিয়ে যাব আমি। মানিয়ে নেওয়ার চেষ্টায় বহুত হয়েছে, ভালো স্ত্রী আর ভালো বৌমা হওয়া, আর ভালো হওয়ার প্রয়োজন নেই। কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তনে ভরকে গেল মাইশা। যে মেয়ে একটু আগেই কান্নার তোপে ঠিকঠাক কথা বলতে পারছিল না, আচমকায় খুব শক্ত কথা বলতে শুরু করলো। মাইশা বোকার মতো একবার নির্জনের দিকে তাকিয়ে ভাবলার মতো বলল, কি করতে চাইছো তুমি? এটা ওরা মা ছেলে টের পাক। কোন হতচ্ছাড়া বলেছে ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না? আমি চিনতে পারলে ওকে সোজা সাইমনের কাছে পাঠিয়ে দিতাম। মানুষের মনকে কিভাবে বিষিয়ে তুলতে হয় তাও ভালোই জানে। মাইশা শুকনো ঢেক গিলে আস্তে করে বলল, আপু তুমি হঠাৎ করে এমন খেপে গেলে কেন? তোর মনে হয় আমার এখনো শান্ত থাকা উচিত? অতিষ্ঠ হয়ে গেছে আমি, সহ্য সীমা পার হয়ে গেছে, ও আমার মন থেকে বহু আগেই উঠে গেছে। শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য আমি চুপচাপ সয়ে গেছি, সব কিছু মেনে নিয়েছি, সব কিছু। এখন তো আমার সংসার বলে কিছু নেই, তাই কাউকে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা তুই আমার কথা শোন, কালকে আমি বাবার বাসায় যাব। মাইশা তড়িৎ গতিতে প্রশ্ন করল, কিন্তু শ্বশুর শাশুড়ি? উনি যেতে দিবে তোমাকে? না যেতে দিলে তাকে বাথরুমে বন্ধ করে রেখে চলে আসবো। তুই স্রেফ সময় মতো রেডি থাকবে, আমি সকালেই যাব বলে ঠাস করে কল কেটে দিল। মাইশা তবদা খেয়ে তাকালো নির্জনের দিকে। নির্জন হাসছে মিটিমিটি, হাত বুলাচ্ছে মাথার পেছনের চুলে, গলার স্বর নামিয়ে বলল, রাইসা খেপে গেছে, এবার সাইমনের খবর আছে। সাইমন কটমট করে, মাইশা কটমট করে বলল, আপনার মজা লাগছে? হ্যাঁ, আই থিঙ্ক তোমারও খুশি হওয়া উচিত, তোমার বোন নরক যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে। ওদের সম্পর্কটা একটা বোঝার মতো হয়ে গিয়েছিল, যেটাকে রাইসা একাই বয়ে নিয়ে চলছিল। সাইমনের দিক থেকে কোনো প্রচেষ্টা ছিল না, ও শুরু থেকে এই সম্পর্ককে গুরুত্ব দেয়নি। এমন তিক্ত একটা সম্পর্কে জড়িয়ে থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াই শান্তি। শান্তির। মাইশা প্রতিবাদ করলো, কিন্তু মানুষটা আপুর শখের ছিল, সংসারটা আপুর শখের ছিল।
আপু নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখেছিল ওদের সংসার নিয়ে, সেসব তো শেষ হয়ে গেল। নিশ্চয়ই ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন ভাঙার কষ্টে, কিন্তু প্রকাশ করছে না। নির্জন মাইশের খোলা চুলগুলো কানের পিঠে গুজে মাইশের মুখখানা কাছে টানলো। শীতল কণ্ঠে বলল, আমি জানি মাইশা, রাইসে ভীষণ কষ্ট পাচ্ছে এসবের জন্য, সাথে তুমিও বোনের কষ্টে কষ্ট পাচ্ছ। আমাদের হাতে কি আছে বলো? ওর সংসারটা আগেই ভেঙেছে, এখন শুধু ডিভোর্স নামক আনুষ্ঠানিকতার পালা। তুমি বলো তো, যদি সম্পর্কটা সত্যি এমন ভাঙাচোর অবস্থায় টিকে থাকে, তাহলে কি ব্যাপারটা রাইসার জন্য খুব বেশি সুখের হবে? নির্জনের কথা শোনা মাত্র রাইসা ভাবনায় ডুব দিল। একে একে স্মৃতিতে হাতড়ে দেখলো রাইসার প্রত্যেকটা কথা, সাইমনের করা আচরণ, শাশুড়ির আচরণ, সবকিছু রাইসার জন্য অশান্তির। এমনকি সাইমন গায়ে হাতটা তুলতেও পর্যন্ত ছাড়েনি। গায়ে হাত তোলার কথা ভাবতেই গা শিউরে ওঠে মাইশার। গা ঝাড়া দিয়ে বেরিয়ে এলো ভাবনা ছেড়ে বলল, আপনি ঠিক বলেছেন, আপু অনেক অশান্তির মাঝে সংসারটা টিকে রেখেছিল, এখন সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। সংসার থাকলেও আপু শান্তিতে থাকতো না। এখন তো কি? মাইশা নির্জনের হাতের পর হাত রাখলো, চিন্তিত হয়ে বলল, আমাদের সমাজটা প্রচুর খারাপ জানেন তো, একটা ডিভোর্সি মেয়েকে ওরা কতভাবে হেনস্থা করে জানেন? এমনকি আমাদের কাছের দূরের আত্মীয়রাও যদি জানতে পারে আপুর সংসার ভেঙে গেছে, তাহলে খোঁচা মেরে কথা বলবে আপুকে, কত কথা শোনাবে, তার কোনো ইয়ত্তা নেই। এগুলো সহ্য করাও তো কষ্টে, তাই না? তোমার মা বাবা মেনে নিলে আত্মীয়দের তো সমস্যা হওয়ার কথা না, ওরা কেন কটু কথা বলবে? আর একটা কথা, টিকতে হলে রাইসাকে প্রতিবাদ করতেই হবে। নির্জন, আমার খুব টেনশন হচ্ছে আপুকে নিয়ে। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাইসা পড়াশোনা জানা মেয়ে, ও যদি কোনো জব করতে চায়, স্বাবলম্বী হতে চায়, তাহলে ওকে সেই সুযোগ দেওয়া উচিত। দেখি আগে কি হয়, যা হবে ভালোর জন্যই হবে। বলতে বলতে নির্জন চুমু খেলো মাইশার কপালে। পরপর মাইশার মাথাটা নিজের বুকে টেনে নিল, চুলে হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ো, কালকে আবার ওই বাসায় যাবে। সারাদিন থাকলেও রাতে এসে পড়বে, কিন্তু জানোই তো তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। রাইসা ঘুমায়নি সারা রাত। নিজেদের সোনালি অতীতের কথা ভেবে চোখের জল ফেলেছে। যতই বলুক কাঁদবে না সাইমনের জন্য, কিন্তু মন সে কি আর কারো বাধ্য হয়? ভোরের দিকে ডাইনিং রুম থেকে আসা শব্দ কানে যেতে বিছানা থেকে নামলো রাইসা। দ্রুত গতিতে বেরিয়ে এলো বাইরে, লাইট জ্বালানো। শাহাদাত তৈরি হচ্ছেন বের হওয়ার জন্য। রাইসাকে রুম থেকে বের হতে দেখেননি তিনি। রাইসা সেই সুযোগে উল্টো ঘুরে সাইমনের রুমের দরজার কাছ থেকে হেঁটে গিয়ে হাজির হলো তার সামনে। ঘুম ঘুম একটা ভাব ধরে জিজ্ঞেস করলো, বাবা কি এখনই চলে আসছেন? শাহাদাত বললেন, হ্যাঁ মা, আমাকে ভোর 6:30টায় বাস ধরতে হবে, এখন না গেলে চলবে? ও মা ওঠেনি? উঠেছে, পায়ে ব্যথা করছে নাকি, এজন্য আমি নামতে না করলাম। পরে বলল তোমাকে ডাক দিতে, এক মাস দিয়াতে গিয়ে তোমায় ডিস্টার্ব হলো বলো, এজন্য আমি করে নিচ্ছি। আমাকে ডাকলে হতো বাবা, ভেবেছিলাম যাওয়ার আগে দেখা করে যাব, ছেলে মেয়েকে দেখার সুযোগও তো কতদিন পরপর পাই। রাইসা স্মিত হেসে মাথা নোয়ালো, কিছু একটা হলো। বাবা, আমি যতদিন এই বাড়িতে আসি এর মধ্যে আপনি মাত্র 3 বার এসেছেন, থেকেছেন অল্প কিছুদিন। এতে আপনি আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিতেন, আর আপনি চলে গেলেন, সব ফাঁকা। এবারও আপনাকে ভীষণ মিস করব। শাহাদাত অত প্যাসে গেলেন না, মুখে হাসি রেখে জিজ্ঞেস করলেন, আরে এভাবে বলছো কেন? আমি কি একেবারে হারিয়ে যাচ্ছি নাকি? আবারও আসবে, এত দুঃখ পেতে হবে না। রাইসা প্রত্যুত্তর করল না, মনে মনে বলল, আপনি আসলেও এই বাড়িতে তখন আমার অস্তিত্ব থাকবে না। শাহাদাত সব গোছগাছ করে সাইমনকে ডাকলেন। সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন লম্বা সফরে। এরপর সবাই আবার রুমে গেল, নিজেদের রুমে। শাশুড়িকে বিদায় দিয়ে রুমে ঢুকে বিছানায় পড়তেই চোখ জুড়িয়ে এলো রাইসার। ঘুমিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ফলাফল। আর সকালবেলায় ঘুম থেকে উঠতেই পারেনি। সাইমনও ডাকার সাহস পায়নি। রাত জাগার ফলে শামীমাও ঘুমিয়েছিলেন তখন, তাই সাইমনকে না খেতে যেতে হলো অফিসে। শামীমার ঘুম ভাঙলো বেলা করে। সেদিন রাইসার নাস্তা রেডি করে রুমে দিতে এলো না। শামীমা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে চেঁচামেচি শুরু করলেন রাইসার নাম ধরে। রাইসা শুনেও না শোনার ভান করে ব্যস্ত রইল নিজের কাজে। অগত্যা শামীমাকে রুম থেকে বের হতে হলো। তিনি ধীরে সুস্থে হাজির হলেন রাইসার রুমে। পর মুহূর্তে বিস্মিত নজরে লক্ষ্য করলেন রাইসা পরিপাটি হয়ে বিছানায় বসে কফি খাচ্ছে আর ফোন ঘাঁটছে। শামীমা চেয়ে রইলেন কিয়ৎক্ষণ, এরপর ক্ষিপ্ত সে বললেন, সকাল সকাল সেজেগুজে বসে আছে কেন? নাস্তাটা দাও নিয়ে আস। কী কারণে?
রাইসা ফোনটা রেখে মুখের উপর জবাব দিল, বানিয়ে নাস্তা, নিজেরটা নিজে বানিয়ে খান। শামীমা ভড়কে গেলেন। রাইসা সাধারণত সাইমনের সাথে ঝগড়া করলেও শাশুড়িকে তেমন কিছু বলে না, তাই আজকের কঠিন জবাবটা স্বামীর পক্ষে হজম করা সম্ভব হলো না। পাল্টা বললেন, মুখে মুখে জবাব দিচ্ছ তুমি, মায়ের বাড়িতে এগুলো শিখেছ? মায়ের বাড়িতে কেন শিখাবে? ওটা আমার মায়ের বাড়ি, কোনো ট্রেনিং সেন্টার না যে সব শিখিয়ে পড়িয়ে পাঠাবে। আমার মাকে কিছু বলার আগে নিজেকে দেখুন, ছেলেকে কিছু শেখাতে পারেননি। শামীমা হা হয়ে গেলেন। সরাসরি জবাবটায় শব্দ হারিয়ে ফেললেন কিছু বলার। রাইসা অত কিছুর ধার ধারল না, সাইড ব্যাগটা তুলে নিয়েছে হাতে। পুরোপুরি প্রস্তুত হয়ে বলল, বাইরে যাচ্ছি আমি, কখন আসবো জানি না, নিজেরটা নিজে করে খেয়ে নেবেন, আল্লাহ হাফেজ। বলে চোখের সামনে দিয়ে হনহন করে বেরিয়ে গেল। স্বামী চোখ গরম করে চাইলেন, দাঁতে দাঁত পেশে বললেন, আজ সাইমন আসুক বাসায়, এই মেয়ের একটা বিহিত করতে হবে, বেশি উঠছে। মাইশা গতকাল রাতেই মাকে ফোন করে জানিয়েছিলেন সকালে আসার কথা। সেই খুশিতে নাজনীন সারা দু চোখের পাতা এক করতে পারেননি। একটু পরপর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছেন, সকাল কখন হবে। ইমরানও ঠিকঠাক ঘুমোয়নি, সকাল তাকিয়ে তাকিয়ে দেখছেন স্ত্রীর কাণ্ড। সকাল থেকে নাজনীন ব্যস্ত এটা সেটা বানাতে। আজ রাইসা ও মাইশা দুজনের পছন্দের খাবার রান্না করেছেন তিনি। সকাল সকাল সব কাজ শেষ করে অপেক্ষা করছেন মেয়েদের আসার। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। 11টা বাজার কিছু সময় আগে জোরে সোরে বেজে উঠল কলিং বেল। এক প্রকার লাফিয়ে সোফা থেকে উঠলেন নাজনীন, তড়িঘড়ি করে ছুটে গিয়ে দরজা খুললেন। রাইসা ভীষণ ভয় পাচ্ছিল মা বাবার মুখোমুখি হতে। মাইশা বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসেছে এই অবধি। এখন মাকে দেখা মাত্র রাইসার ভয়টা কয়েক ধাপ নেমে এলো। মুহূর্তের মাঝে জড়িয়ে ধরে কেঁদে ফেলো ঝরঝর করে। মেয়ের কান্না দেখে নাজনীনও নিজেকে সামলাতে পারলেন না, হাউমাউ করে কান্না শুরু করলো দুই মা মেয়ে মিলে। ইমরান সাহেব ড্রয়িং রুমে বসেই শব্দ শুনছেন দুজনের কান্নার, তবে দরজার কাছে যাচ্ছে না, সাহস হচ্ছে না মেয়ের দুরবস্থা দেখার। চাইছেন মেয়ে নিজে থেকে এগিয়ে আসুক বাবার কাছে। মা বোনের কান্না দেখে মাইশার চোখেও জল জমতে শুরু করলো। নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, কান্নাকাটি সব দরজার সামনেই করে ফেলবে নাকি? আপুকে নিয়ে যাও ভেতরে। রাইসা মাকে ছেড়ে দাঁড়ালো, নাকটা জিজ্ঞেস করলো, বাবা বাসায় আছে? নাজনীন শাড়ির আঁচলে মুখ মুছে বলল, হ্যাঁ হ্যাঁ আছে, তো আসবি শুনে তোর বাবা অফিসে যায়নি। রাইসা খানিক ঘাবড়ে গিয়ে মাইশার দিকে তাকালো। মাইশার চোখের ইশারায় বোঝালো ভয় না পেতে। এরপর বাড়ির ভেতরে না গিয়ে গেল রাইসাকে নিতে। নাজনীন বেগম দরজা আটকে মেয়েদের পিছু পিছু চলে এলেন ড্রয়িং রুমে। সামনের পর্দা সরিয়ে রাইসার হাত ধরে ঢুকলো ভিতরে। মেয়ের মলিন মুখটা দেখে বিস্মিত স্তব্ধ হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল ইমরান। রাইসা নিজও থমকে গেল বাবার দুশ্চিন্তা মাখা মুখটা দেখে। ঝাপসা হয়ে এলো চোখের দৃষ্টি। মাইশার থেকে হাত ছাড়িয়ে ধীরগতিতে পায়ে পায়ে হাজির হলো ইমরানের সামনে। মাথা নিয়ে কম্পিত স্বরে বলল, আই এম সরি বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, পারলে মাফ করে দিও আমায়। ইমরান দেরি করলেন, মেয়েকে এক ঝটকায় বুকে নিলেন, মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আমি তোকে মাফ করে দিয়েছি মা, তুই যত বড় অন্যায় কর না কেন, আমরা কোনোদিন চাইনি তুই অসুখী হা, কিন্তু এমনটা যে কেন হলো? রাইসা কাঁদতে লাগলো অঝোর ধারায়। হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তক্ষরণ হচ্ছিল যেন, যা অশ্রু আকারে বেরিয়ে আসছিল চোখ বেয়ে। সে হেসকি তুলে বলল, আমার পাপের ফল বাবা, নিজের হাতে নিজের জীবন শেষ করেছি আমি, ব্যাস ব্যাস আর কাঁদিস না, আমরা আসি না, সব ঠিক হয়ে যাবে। বাবার সান্ত্বনার বাণী শুনে রাইসা আরও বেশি অপরাধবোধে ভুগতে লাগলো। নিজের করা ভুলের জন্য অনুতপ্ততায় দগ্ধ হতে লাগলো। মা বাবার স্নেহের পরশ পেয়ে অনেকদিন পর একটু হালকা লাগছিল নিজেকে। ইমরান বললেও রাইসা লাগাতার মাপ চাইতে থাকলো। খানিকটা সময় পর কান্না থামলো রাইসা, শান্ত হলো তখনই মাইশা চোখ মুছে অভিমানী স্বরে বলল, বড় মাকে পেয়ে দেখছি তোমরা ছোট মেয়েকে ভুলে গেলে, এটা কি ঠিক? ইমরান স্মিত হেসে একটা হাত বাড়িয়ে ধরলেন মাইশার দিকে, বললেন, তুই আয়, না করেছে কে? মাইশা রেগে আছে এমন একটা ভাব দেখে হেসে ফেলল পর মুহূর্তেই। ছুটে এলো বাবার দিকে, দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরলেন ইমরান। ঠিক সেই ছোটবেলার মতো ইমরান অফিস থেকে ফিরলে দুই মেয়ে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরত, আর তিনিও ঠিক এভাবেই বুকে নিতেন। বহুদিন পর পুরনো এক স্মৃতির পুনরাবৃত্তিতে সবে সবে মুছে নেয়া চক্ষুদয় ভিজে উঠল নাজনীনের। মুখ ফুটে বলেই ফেললেন, জানিস ছোটবেলায় তোদের বাবা অফিস থেকে ফিরলে তোরা দু বোন ঠিক এভাবেই গিয়ে মাকে জড়িয়ে ধরতি। কত সুন্দর দিন ছিল তখন, আমরা দুই মেয়ের চেঁচামেচিতে ঘর সবসময় মুখরিত থাকতো। সময় কত দ্রুত চলে গেল। আচ্ছা তোর এত দ্রুত বড় হলি কেন বলতো আমায়?
দুজনেই চলে গেলি শ্বশুরবাড়ি। মা বাবার ঘরটা যে তোদের অভাবে খা খা করে সেটা জানিস না। রাইসা ও মাইশা মুখ চাওয়াচাই করলো। ইমরান হাত বাড়ালেন স্ত্রীর দিকে, বললেন, আমাদের শুনশান হয়ে যাওয়া ঘরটা অনেকদিন পর মেয়ে দুটোকে পেয়েছে। পরিবার পূর্ণ 4 জনে, মেয়ে দুটো আমার কাছে, তুমি দূরে থাকলে হলো নাকি? নাজনীন হাসলেন, এগিয়ে এলেন ওদের দিকে। মা কাছে আসতে রাইসা ও মাইশা তাকেও জড়িয়ে ধরল। দুনিয়াবি সকল দুশ্চিন্তা ছেড়ে আচমকে প্রশান্তি ছড়িয়ে পড়ল পরিবারের প্রত্যেকটা সদস্যের মনে। আধা ঘন্টা পরের কথা, সোফায় বসে ইমরান, দুই পাশে 2 মেয়ে। নাজনীন যখনই শুনেছেন রাইসা খেয়ে আসেনি, দ্রুত নাস্তা দিয়েছেন 2 মেয়েকে। রাইসার স্বাস্থ্য দেখে হাহুতাশ করেছেন বারবার। অবশেষে নিজের থেকেই মুখে তুলে খাওয়াতে শুরু করলেন দুজনকে। মাইশা বলল, মা, আপু খেয়ে আসেনি, তুমি আপুকে বেশি বেশি খাওয়াও, আমাকে কেন? আমি তো সকালে খেয়ে এসেছি। নাজনীন কপট রাগ দেখে বললেন, এসেছি সেই কখন? সকালের খাবার এখনো পেটে আছে তোর, আমি খাওয়াচ্ছি, খেয়ে নে। মাইশা কাঁদো কাঁদো হয়ে বলল, আর কত, এমনিতেই মোটা হয়ে যাচ্ছি দিনে দিনে, না খাওয়ালে তো বলবি বড় মেয়েকে পেয়ে ছোট মেয়েকে ভুলে গেছো, তোদের জন্য তো আমার সব দিকে চালা। মাইশা হাত জোর করে বলল, মাফ চাই মেরি মা, আমি কিছু বলবো না, তুমি আপুকেই খাওয়াও। তৎক্ষণাৎ মাইশার ফোন কল আসতে মায়ের হাত থেকে বেঁচে গেল মাইশা। নির্জনের কল দেখে উঠে মাইশা সরে গেল অন্যত্র। রিসিভ করে সালাম দিয়ে বলল, জি বলুন। বলবে তো তুমি, আমি তো শোনার জন্য ফোন করেছি, কি খবর ওখানকার? ভালোই। আপুর অবস্থা দেখে আম্মুর হাউতাশের শেষ নেই, সব খাবার নিয়ে বসেছে, একদিনই মোটা করার মিশনে নেমেছে। নির্জন নিঃশব্দে হেসে বলল, ভালোই তো। আঙ্কেল রাগারাগি করেছিল রাইসার ওপর? না, দেখামাত্র জড়িয়ে ধরেছে, সান্ত্বনা দিয়েছে, অনেক সুন্দর সময় গেছে জানেন। পুরো পরিবারকে অনেক দিন পর আমাদের আগের মতো দেখে কি যে শান্তি লাগছে আমার। রাস্তা তাহলে এনজয় করো ওদের সাথে, কি কি কথা হয় আমাকে রাতে সব জানিও কেমন। আর সকালে খেয়েছে তো ঠিকঠাক? আমি তো অফিসে চলে এসেছিলাম। মাইশা বাধ্যমের মতো বলল, হ্যাঁ আমি খেয়ে এসেছি, আপু খেয়ে আসেনি, এজন্য ওর সাথে সাথে আম্মু আমাকেও খাওয়াচ্ছে। আপনাদের চক্করে পড়ে দিনে দিন মোটা হয়ে যাচ্ছে আমি। হলে বা কি, তুই মোটা হলেও আমার তোমাকে কোলে তুলতে সমস্যা নেই। মাইশা লজ্জা পেল, গাল ফুলিয়ে বলল, আপনিও না, চুপ করুন তো, অফিসে কাজ নেই, ওটাই মনোযোগ দিন, এসব ভাবতে হবে না। তুমি তো ঢুকালে এসব ভাবনা, আমার কি দোষ বলো? আপনার তো কখনো কোনো দোষ থাকেই না, আপনি নির্দোষ, আমি দোষী। এবার ফোন রাখি। আচ্ছা, আর শোনো, আমি অফিস থেকে ফেরার আগে বাসায় চলে আসবো কিন্তু। আচ্ছা আচ্ছা, আসবো, এবার রাখুন আপনি। নির্জনের সাথে সাথে শেষ করে ফিরে এলো মাইশা। নাজনীন, ইমরান এতক্ষণে রাইসাকে কিছু জিজ্ঞেস করেনি। খাওয়া দাওয়ার পর শুরু করলেন সেই প্রসঙ্গ। ইমরান নিজেই প্রশ্ন করলেন, এবার বল, কিভাবে কি হলো? বিয়ের আগে ভালো মানুষই দেখে বিয়ে করার পর এমন বদলে গেল কেন? রাইসার মুখের হাসিটা মিলিয়ে গেল, দৃষ্টি বিনিময় করলো মাইশার সাথে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কপাল ছিল, তোমাদের সাথে যে অন্যায়টা করেছি তার শাস্তি। ইমরান প্রত্যুত্তরে বলল, আর বলিস না রাইসা, মা বাবা কি কখনো ছেলেমেয়েকে অভিশাপ দিবে নাকি? কিন্তু তোমাদের কষ্ট তো দিয়েছি আমি, তাও একটা ভুল মানুষের জন্য। নাজনীন বললেন, এটা নিয়ে আর অনুশোচনার দরকার নেই, মা বাবা বলেছি না আমরা তোর প্রতি কোনো ক্ষোভ রাখিনি, তাহলে কেন এভাবে বলছিস? আর যা যা হচ্ছে আমরা সব কিছুর সমাধান করব, কথা বলবো সাইমনের পরিবারের সাথে। রাইসা হতাশ শ্বাস ফেলে বলল, মা, কথা বলে আমরা স্রেফ একটা সমঝোতার সম্পর্ক টিকে থাকতে পারি, ওর মনে কি আর জায়গা পেতে পারবো? চুপ করে রইল নাজনীন। কেন বা এর উত্তর কারো কাছে নেই জানা। মায়ের নীরবতায় রাইসাই মুখ খুলল, আবার সাইমন আর একটা বিয়ে করবে বাচ্চার জন্য। আমি এখন ওর জীবনে একটা উটকো আপদ ছাড়া কিছুই না, আমাকে ডিভোর্সও দিতে রাজিও, এরপর থেকে সমঝোতার কোনো প্রসঙ্গই থাকে না। চমকে উঠলেন স্বামী স্ত্রী। নাজনীন জিজ্ঞেস করলেন, ও ডিভোর্স দেবে তোকে? হ্যাঁ। ইমরান রেগে গেলেন প্রচণ্ড, বললেন, এটা কি কোনো কথা হলো? বিয়ে কি কোনো ছেলে খেলা যে মন চাইলো বিয়ে করলাম, মন চাইলো ডিভোর্স দিলাম? বিয়ের কতদিন হয়েছে তোদের? মাত্র 8 মাস পূর্ণ হয়েছে, এর মধ্যে ডিভোর্সের কথা আসে থেকে? ওই ছেলেকে আমার কাছে নিয়ে আসবে, আমি ওর সাথে কথা বলবো। রাইসা বলল, না বাবা, এত ঝামেলার কোনো দরকার নেই, ওর বাচ্চা দরকার, বাবা ডাক শুনতে চাই ও, এর জন্য তো আরেকটা বিয়ে করতে যাচ্ছে, আমার বলার মতো কিছু নেই এখানে, আর বলেই কি হবে, সংসার কি জোরপূর্বক হয়? ইমরান দমে গেলেন, তাও এরকম বিয়ে হতে না হতে ডিভোর্স? আমার কপালে এটাই ছিল, বাদ দাও। আর আমি তোমাদের কাছে ফিরে এসেছি, এটাও আমার শ্বশুরবাড়ির কাউকে জানার দরকার নেই।
বিয়েটা তো নিজেরাই করেছিলাম, এখন ডিভোর্সের বেলায় আর পরিবার বৈঠক বসানোর স্পর্ধা দেখায় কিভাবে দেখাই। আফসোস ঝরে ঝরে পড়ছে রাইসার কথায় মাথা নিচু করে রেখেছে। তার কথার যুক্তির সামনে উত্তর দিতে পারল না ইমরান। নাজনীন তাকালেন একে অন্যের দিকে। মাইশা বলল, আপু ঠিকই বলেছে, আমি একটা কথা বলি শোনো, ডিভোর্সের ব্যাপারটা নিয়ে দুই পরিবার সমঝোতায় কীভাবে বসবে তোমরা? সাইমন ভাইও মা তো চাইছে এই ডিভোর্স, বন্ধা অলক্ষী বলে কত কথা শোনাচ্ছে। সাইমন ভাই আপুর সাথে খারাপ ব্যবহার করেছে, তোমরা কোন ভরসা আপুকে ওই বাড়িতে এখনও রাখতে চাও? ওরা বাঁচতে দেবে না আপুকে। রাইসা চুপ রইল। ইমরান নাজনীন এবারও মাইশার কথায় যুক্তি খুঁজে পেলেন। কিছুক্ষণ ভেবেচিন্তে ইমরান বললেন, ওদের কথা শুনে ভালো করে ভেবে দেখলাম রাইসাকে ফিরিয়ে আনা উচিত। বিয়ে হয়েছে বলেই ওকে মানিয়ে নেওয়ার কথা বলে নরকে ঠেলে দিতে পারি না। আমার মনে হয় এত মাসে আমার মেয়ে কম চেষ্টা করেনি মানিয়ে নেওয়ার, এরপর আর মানিয়ে নেওয়ার কথা বলে কোনো রিস্ক নিতে পারবো না। ওরা রাইসার কিছু করে ফেললে আমার মেয়েকে পাবো কই? না বাবা, এর চেয়ে ভালো আমার মেয়েকে আমি পালবো, এখনও সেই সামর্থ্য আমার আছে। রাইসা জিজ্ঞেস করলো, তো কী করতে বলছে আমাকে? এমনি জিজ্ঞেস করলো, তুই যা সিদ্ধান্ত নিবি তাই, আমরা কোনটায় চাপিয়ে দিব না। তোর যদি মনে হয় তুই এই ছেলের সাথে আর সংসার করতে পারবি না তাহলে চলে আয়। আর দ্বিতীয়ত, ও যদি আবার বিয়ে করে তো তোকে ওই বাড়িতে রাখার তো প্রশ্নই আসে না। আমি ওর মেয়েকে সতীনের সংসার করতে দেব না। নাজনীন বললেন, তোর বাবা ঠিক বলেছে, নিজেকে উজাড় করে মানিয়ে নেওয়ার দরকার নেই। আর তুই যদি চাস তো আমরা গিয়ে কথা বলবো না। ওরা আমাকে যথেষ্ট কথা শুনিয়েছে, আমি চাই না আমার ভুলের জন্য আমার মা বাবা কথা শুনুক। সায়ন আমাকে কি বলেছে জানো? আমি বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে, বলার আগেই শখ পূরণ করেছে বলেই আমি কথায় কথায় আবদার করি, তাই আমি সংসার করার যোগ্য না। রাইসা থামার বলিস না এগুলো, মেজাজ খারাপ হচ্ছে আমার। বিয়েটা তুই নিজের ইচ্ছে করেছিস মানে এই নয় যা তা ব্যবহার করবে বাবা। এই জন্যই তো চাই না তোমরা কখনোই ওর মুখোমুখি হও। ওদেরকে জানাবই না আমি তোমাদের কাছে ফিরে এসেছি। এক পর্যায়ে কণ্ঠস্বর নামিয়ে নিল রাইসা, বিড়বিড় করে বলল, ওর শিক্ষা সময় মতো পেয়ে যাবে ও। সন্ধ্যা নেমেছে সবে, অমনি বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে উঠল মাইশা। রাইসার পাশে বসে কানের কাছে আস্তে করে বলল, বাসা যাবে না? রাইসা ভুরু কুচকে তাকালো মাইশার দিকে, বলল, এতদিন পর এসেছে আর একটু থাকি না? বাবা তো বললই গিয়ে নামিয়ে দিয়ে আসবে আমাদের। মাইশার মুখটা অন্ধকারে নেমে এলো, বিড়বিড়ি বলল, সাদা পান্ডা বাসায় গিয়ে আমাকে না দেখলে চেতে যাবে। কি বললি? শুনিনি আমি। মাইশা জোরপূর্বক হেসে বলল, কিছু না, বলছিলাম তাহলে তুমি থাকো, আমি বাসায় যাই। রাইসা বিস্মিত হয়ে বলল, একা একা যাবি কেন? একসাথেই যাই, সন্ধ্যা হয়ে গেছে আপু, আমাকে যেতে হবে। রাইসা বিরক্ত হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, তুই এত উতলা হচ্ছিস কেন মাইশা? অবশেষে মাইশা বাধ্য হলে মিনমিয়ে বলল, নির্জন বাসায় গিয়ে আমাকে না দেখলে রেগে যাবে। এখন আম্মুকে যদি যাওয়ার কথা বলি রাজি হতে চাইবে না। ধুর, কী যে করি আমি। মাইশার অসহায়ত্বে মিটিমিটি হাসল রাইসা। এতক্ষণ নাজনীন বললেন, কিরে কি বিড়বিড় করছিস তোরা? রাইসা উত্তর দিল, কিছু না মা, একটু চা বানাতো, খেয়ে চলে যাবো বাসায়। সে কি, এতদিন পরে এসেছিস, আবার আসতে না আসতে যাওয়ার জন্য উতলা হচ্ছিস কেন? থেকে যা আজকে। রাইসা খুশি খুশি বলল, আমি তো রাজি, বাসায় যেতে চাইছে মাইশা হতভম্ব হয়ে তাকালো রাইসার দিকে, ভয় ভয় আছে এই না নির্জনের কথাটাও রাইসা ফাঁস করে দেবে। কিন্তু না, তেমন কিছুই হলো না। উল্টো নাজনীন গজ গজ করতে শুরু করলো, মাইশা কি সমস্যা তোর? ওই দিন তো নির্জন জোর করে নিয়ে গেল, আজকে অন্তত থেকে যা। কতদিন পর পর আসিস, তাও এই কয়েক ঘন্টার জন্য। মায়ের কাছে দুদিন থেকে গেলে কি হয়? মাইশা মাথা নিয়ে উত্তরের খোঁজে ঘাটাঘাটি শুরু করলো মস্তিষ্কে। কয়েক মুহূর্তে পেয়েও গেল যথোপযুক্ত বাহানা। অতঃপর বলল, কিভাবে থাকি বলো? ভার্সিটির চাপ থাকে যে, এর মধ্যে এই বাসায় এসে বসে থাকলে পড়াশোনার ক্ষতি হবে। সঙ্গে সঙ্গে তিনজোড়া দৃষ্টি অদ্ভুত নজরে চাইল মাইশার দিকে। ইমরান, নাজনীন, রাইসা প্রত্যেকের প্রতিক্রিয়া একই। ইমরান সাহেব বেশ অবাক হয়ে বলল, তুই পড়াশোনায় তো মনোযোগী হতে শুরু করলি কবে থেকে? পড়াশোনা নিয়ে তো তোকে কখনো তো সিরিয়াস দেখিনি। মাইশা মহা ফাসাদে পড়ে শুকনো ঢোক গিলল, উত্তর খুঁজে না পেয়ে চুপচাপ বসে রইল। রাইসা ওর হয়ে বলল, থাক মা, বাদ দাও, তুমি একটু চা বানাও, আমরা খেয়ে বের হই। আমার পক্ষে আজ থাকা সম্ভব না, ওরা বুঝে যাবে যে আমি তোমাদের কাছে চলে এসেছি। আস্তে আস্তে তুই শ্বশুরবাড়ির ঝামেলা থাকতে পারবি না, সমস্যা নেই, পরের বার কিন্তু ওদের বলে আসিস আমার কাছে থাকবি কদিন। রাইসা স্মিত হেসে আস্তে করে বলল, চিন্তা নেই, ডিভোর্সের পর আসলে তো সবসময় তোমাদের কাছেই থাকবো। কথাটা ইমরান ও নাজনীন শুনতে পায়নি, তবে পাশে বসা মাইশা ঠিকই শুনতে পেল। রাইসাকে বলল, এমনভাবে বলছো কেন? কাল রাতে তো খুব স্ট্রং ভাব দেখাচ্ছিলে আর আজ ভেঙে পড়েছ।
রাইসে দীর্ঘশ্বাস ফেলল, ভাবছি আমার জীবনে এর পরের গল্পটা কেমন হবে। হয়তো তোমার আশা থেকেও বেশি সুন্দর, এতখানি সুন্দর যা তুমি ভাবতেও পারিনি। রাইসে হেসে বলল, আমারটা না হলেও তোর জীবনটা যেন সব সময় এমন রঙিন থাকে, এটাই আমার একমাত্র চাওয়া।